আসসালামু আলাইকুম। বাংলাদেশ ল অ্যালায়েন্সের আজকের আয়োজন আমাদের জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, যিনি গত মাসের 16ই মার্চ ইন্তেকাল করেন, ব্যারিস্টার মওদুদ আহমদ স্মরণে আইন অঙ্গনে মওদুদ আহমদের ভূমিকা এবং তিনি বইয়ের পাতায় যা রেখে গেলেন। আজকে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা কাল বিলম্ব হয়, আমরা ক্ষমা প্রার্থী। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মওদুদ আহমদ স্যারের অত্যন্ত ঘনিষ্ঠ জুনিয়র ছিলেন। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হওয়ার কথা আছে জনাব মাহবুবউদ্দিন খোকনের, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল ব্যারিস্টার জনাব এম আমিনুল ইসলামের, অনিবার্য কারণবশত তিনি আমাদের সঙ্গে আজকে যুক্ত হতে পারছেন না। প্রথমে আমি যদি সংক্ষেপে একটু মওদুদ আহমদ স্যারের জীবনীটা একটু প্রথমে পড়ে শোনাই। সেটা হচ্ছে এরকম যে তিনি নোয়াখালীতে 1940 সনের 24শে মে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মমতাজউদ্দিন আহমদ এবং মাতা বেগম আম্বিয়া খাতুন। 6 ভাই বোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্ব শেষে বিলেত থেকে আইনের উপর উচ্চ ডিগ্রি নিয়ে আসেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পোস্ট মাস্টার জেনারেল ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে 33 জনের সমন্বয়ে সুশীল সমাজ, নাগরিক সমাজের নেতৃত্বাধীন যে কমিটি, যেটা নেতৃত্বে ছিলেন সিকান্দার আবু জাফর, সেই কমিটির তিনি সাধারণ সম্পাদক ছিলেন। জনগণের পক্ষে, আইনের শাসনের পক্ষে, সাংবিধানিক অধিকারের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে তার 2 ছেলে সন্তান, 2জনই ইন্তেকাল করেছেন তার জীবদ্দশায়। তার একজন মেয়ে আছে। তিনি আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের মেয়ে, তার স্ত্রী হাসনা জসিম। আর এছাড়া তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তী মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এর আগে কয়েক দফা তিনি দল পরিবর্তন করেছেন। তিনি আমাদের আজকে সবকিছুই রাষ্ট্রীয় রাজনীতির অংশ। আজকে আমরা দলীয় রাজনীতির বাইরে গিয়ে তার আইন অঙ্গনে ভূমিকা এবং বইয়ের পাতায় তিনি যা রেখে গেলেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। আমরা যদি আমাদের ল অ্যালায়েন্সের তরফ থেকে যেই শোক বার্তা সেটা যদি একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে এরকম, আমি কোট করে পড়ে শোনাচ্ছি, কোট আনকোট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, দেশের সর্বোচ্চ আদালতের অন্যতম সেরা আইনজীবী এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক প্রাসঙ্গিক ব্যক্তিত্ব জনাব মওদুদ আহমদের মৃত্যুতে আমরা শোকাহত। বয়োজ্যেষ্ঠ হয়েও জীবনের শেষ সময়গুলো মানুষের অধিকার রক্ষায় ছিলেন বলিষ্ঠ এক কণ্ঠস্বর। গত 16 মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন। সাংবিধানিকতার বাইরে গিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তনে পদে বহাল থাকলেও সংসদে তার ভূমিকা পূরণ হবার নয়। মওদুদ আহমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করুক, এই কামনা আমাদের। পরের প্রজন্ম যেন তার জীবন থেকে শিক্ষা নেন যে পদাধিকারী হওয়া বা থাকাটাই শেষ কথা নয়, বরং দেশ ও দশের কল্যাণের চিন্তাই আসল। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে 70-এর নির্বাচন ও বঙ্গবন্ধুর সহচর হয়ে রাজনৈতিক বৈঠকে তার অংশগ্রহণ করার কথা জাতি চিরকাল কৃতজ্ঞতা চিত্তে ও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই জনাব এম মাহবুবউদ্দিন খোকনও যুক্ত হয়েছেন। আমি যদি প্রথমে একটু জনাব আব্দুল্লাহ মাহমুদ আপনার কাছে আসি, যে একজন সিনিয়র হিসেবে স্যারকে কিভাবে মূল্যায়ন করবেন এবং কোর্ট রুমে আপনাদের স্মৃতি নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। ব্যারিস্টার মওদুদ আহমেদ আমার আইন পেশায় শিক্ষক ছিলেন। একচুয়ালি আইন পেশায় আমি ব্যারিস্টারি পাশ করে আসার পরেই প্রথম
ওনার ফার্মে জয়েন করছি, ওনার সঙ্গে জয়েন করছি এবং প্রায় 18 বছর ওনার সঙ্গে ছিলাম আমি আইন পেশায়। এটা একটা দিক। আরেকটা দিক হলো রাজনীতি, কিন্তু উনি আমার শিক্ষক। আমার বয়স যে সময় 17-18 হবে বোধহয়, সে সময় প্রথম ওনার সঙ্গে পরিচয়, সে সময় পরিচয় 17 কি 18 হবে। তাও খুব ইনসিডেন্টালি একটা নোয়াখালীতে বোধহয়, সেটা 1919 সাল সম্ভবত, 1919 সালে বুলু স্টেডিয়ামে একটা মিটিং চলছিল। উনি প্রধানমন্ত্রী, উনাকে চিনতাম, আমি ছাত্র দল করতাম, বিএনপি করতাম। তো চট্টগ্রাম বিভাগীয় ইউনিয়ন বিএনপির কর্মকর্তা সম্মান, উনি ছিলেন সেটা প্রধানমন্ত্রী। তো সেই মিটিং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকাল 10টা উনি আসছেন, উনি সকাল প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্ট করছিলেন সম্ভবত। স্টেজে ছিলেন প্রেসিডেন্ট জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বা ওনার সম্ভবত বাম পার্টি ছিলেন সে সময় প্রধানমন্ত্রী শাহদিজুর রহমান, ডান পাশে ছিলেন বিএনপি সেক্রেটারি জেনারেল বি চৌধুরী সাহেব, এরকম ভাবে। আর মওদুদ আহমেদ সাহেব নোয়াখালী উপপ্রধানমন্ত্রী হিসেবে পরিচালনা করছিলেন। এটা হলো চট্টগ্রাম বিভাগের সিলেট সহ ছিল প্রতি ইউনিয়ন বিএনপি কর্মকর্তাদের সম্মান, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা কন্টিনিউ করছে। তা আমি ভালো স্লোগান দিব, আমি চিনতাম, উনি হয়তো আমাকে চেহারা চিনতেন এরকম। তো আমি ভালো স্লোগান দিতে পারতাম সে সময়। তো প্যান্ডেলের মাঝখানে স্লোগান দিচ্ছিলাম বিএনপি কে গণআন্দোলন করতে হবে করতে। সে সময় জাস্ট কিশোর বয়সে যেটা মাথায় আসছে আর কি। তারপর আরো 2-3 স্লোগান দিলাম, 2-3 রিপিট করার পরে স্টেজ থেকে প্রেসিডেন্ট জিয়া রহমান সেক্রেটারি ছিল, বললো যে ওনাকে আপনি সবাই ওনাকে বসতে দিন। তো প্রায় 45 মিনিট কথা বললো, কি স্লোগান দিলাম কি করে বললো। আবার নামলাম, আবার আসলো, স্টেজ রাখলো 15 মিনিট, আমরা 1 ঘন্টার মতো কথা বললো। এখন সন্ধ্যার সময় সবার কিউরিওসিটি হলো এই ছোট বাচ্চার সঙ্গে প্রেসিডেন্ট জিয়া কি কথা বললো। আমি এরকম পাশে ওখানে রাষ্ট্রপতি থাকবে সার্কিট হাউসে, নোয়াখালী সার্কিট হাউসে, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী থাকবে, বি চৌধুরী সাহেব থাকবেন, মওদুদ আহমেদ সাহেব থাকবেন। তো আমার সব কিউরিওসিটি আমার উপর, খুব ইম্পর্টেন্ট মানুষ হয়ে গেলাম। আমি পাশে একটা অন্য সার্কিটের পাশে একটা হোটেলে খাচ্ছিলাম, হঠাৎ করে 2-3 জন এমপি গুলো যে ডেপুটি প্রাইম মিনিস্টার তোমায় খুঁজছে। তো আমি খেয়ে ওখানে চলে আসলাম, আসার পরে তোমার নাম কি? মাহউদ্দিন খোকন। তবে কি স্লোগান কি প্রেসিডেন্ট জিয়া ওনারও কিউরিওসিটি, উনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জিয়া কি কথা বললাম আমার সাথে। তখন বললাম যে আমি তো স্লোগান দিচ্ছিলাম বিএনপি গণআন্দোলন করতে হবে করতে হবে, অরাজনৈতিক দুর্নীতিবাজ নেতাদের অপসারণ চাই, এইসব স্লোগান। কইলে আমার মনের কথা, তুমি পেলা কোথায়? আমি বললাম আপনার মনের কথা আপনি মনে রাখছেন, আমি তো প্রকাশ করছি। তার উনি সার্কিট হাউসে ঘাসে একদম, প্রেসিডেন্ট সাহেব তো সার্কিট হাউস ছিল সামনে মাঠে একদম এক কোণায় নিয়ে গেল, ঘাসের উপর বসে উনি সময়ের কথাগুলো শুনলেন। তো আমার খুব প্রশংসা করলেন, ইন্টেলিজেন্ট বয়টা প্রশংসা করে এই প্রথম ওনার সঙ্গে পরিচয় হলো। তারপর ধরেন আমার সুদীর্ঘ জীবন, আমি পড়ালেখা করতে গেলাম, সবসময় যোগাযোগ থাকতো ওনার সঙ্গে। 11 মাস আমি আবার ছাত্র তো শেষ হওয়ার পর লন্ডন যাওয়ার আগে প্রায় 11 মাস ওনার সঙ্গে ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি হিসাবে, জাস্ট টু গেট এ ট্রেনিং। উনি বলছেন যে আমার অপশন ছিল এই সময় যে পারিবারিক ব্যবসাতে যোগ দেওয়া, অংশগ্রহণ করা। তুমি যদি চাও তাইলে তুমি অনেক অনেক রাজনীতি নেতা মন্ত্রী হয়, কিন্তু জানা না মন্ত্রণালয় ছেলে হয়। তুমি হয়তো জীবন শুরুতে হয়তো তুমি লন্ডন যাওয়ার আগে এটা তোমার এক্সপিরিয়েন্সের কাজে লাগবে। তখন আমি আজকে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদার সঙ্গে কথা বললাম, আমি তো ছাত্রদের কেন্দ্রীয় কমিটির নেতা। বেগম খালেদা বললো, পারমিশন দিল যে তুমি তো চাকরি করে অসুবিধা কি। তো আমি বললাম আমি বিএনপি করবো। এই মধ্যমে সে বলল ঠিক আছে বিএনপি করবো, অসুবিধা নেই। চাকরি করলাম, চাকরি করার পর সে সময় বেগম খালেদার সঙ্গে আবার প্রতি মাসে একবার করে দেখা হতো ক্যান্টনের বাসায়, হ্যাঁ, চাকরি করাকালীন সময়। দেন এরপরে আসলে ওনার সঙ্গে যে সম্পর্ক কন্টিনিউ করে গেছে, এবং ইভেন কি প্রধানমন্ত্রী যে উনি, আমি যে লন্ডনে পড়তাম সেটা, হ্যাঁ, আমি তো ওয়েলসে ছিলাম। ওয়েলসে আমাকে একদিন বললো তুমি কি করবা স্যাটারডে সানডে। আমি বললাম স্যাটারডে সানডে তো আমি ছুটি না, তোমার ছুটি।
তুমি আসো, আজকে প্রধানমন্ত্রী সরকারি কোন প্রটোকল চলবে না। তো আমাকে বললো যে আজকে আমরা লন্ডন বাস উঠবো, পাবলিক বাসে, লাল বাস আর কি, যেটা স্টেট ওই আমাদের এখানকার ওখানকার লন্ডন বাস, এখানকার বিআইটিসির বাস নাকি, হ্যাঁ, বাংলাদেশ। এই বাসে করে ঘুরলাম, তারপর উনি টুকটাক জিনিসপত্র কিনলেন, হ্যাঁ, এইসব। তো এইভাবেই আসলে আবার উনি যেটা করতেন, আমাকে প্রমোটও করতেন। বিএনপিতে ছিলেন আগে, এরশাদ সাহেবের শুরুতে বিভিন্ন জায়গায় জনসভায় বক্তৃতা দিল, তো আমার প্রোটোকলে বক্তৃতার সুযোগ ছিল না। ও তো সিনিয়র বক্তৃতা দিয়ে দিল, উনি বক্তৃতা, প্রধান অতিথি বক্তৃতা দেওয়ার আগে বলতো এই খোকনদের একটু বক্তৃতা দেওয়ার সুযোগ দেন তো, মাঠটা একটু গরম করবো। এভাবে বলে কিন্তু আমাকে প্রমোট করছে, সাহসটা বাড়িয়েছেন রাজনীতিতে। তারপর আইন পেশা যত শুরুতেই ABCD থেকে শুরু করছি। এবং কোর্টরুমে একদম প্রথমকার কোন স্মৃতি যদি একটু বলতেন। একদম আমার আইন পেশাতে কোনটা? স্যারের, মধু স্যারের সাথে আপনার প্রথমকার স্মৃতি। হ্যাঁ, আমাকে বলতো যে খোকন দেখো, আইন পেশাতে তুমি one things, হার্ড ওয়ার্কে অনেস্ট থাকতে হবে, অনেস্ট মাস্ট মেনটেন অনেস্টি এন্ড হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, মানে হার্ড বিকল্প না। সত্যিকার অর্থে শুরুতে আমি মনে করলাম আমি 31 বছর বয়সে ব্যারিস্টারি পাস করে আসছি, উনি বলতেছেন হার্ড ওয়ার্কের বিকল্প নাই। আমি চিন্তা করলাম যে আমার তো আর 24-25 বছরের ব্যারিস্টার ছিল। তা আমি বললাম ঠিক আছে, যদি সাধারণ লয়াররা কাজ করে 8 ঘন্টা, আমি তো 16 ঘন্টা কাজ করি, 5 বছর কাজ করলে 10 বছরের কভার হবে, তাহলে আমি 5 বছর, মানে 5 বছর, তাহলে আমার 26 বছর হয়ে যাবে। ওই চান্সে আমি কাজ শুরু করলাম। দেন আমি অ্যাকচুয়ালি 8:30, উনি যেটা খুব টাইম মেনটেন করতেন, প্রচন্ড টাইম মেনটেন করতেন, এবং টাইম ভেরি ইম্পর্টেন্ট। আমি ধরেন 8টা 8:30টার মধ্যে চেম্বারে যেতাম, বাসায় আসতাম, ওই চেম্বার বন্ধ, মানে সন্ধ্যার সময় সবাই চলে শেষ হয়ে যেত, 5:30 6টা শেষ হতো। আমি কাজ করতাম রাত 1:30-2টা পর্যন্ত। ওই যে আমাদের 16 ঘন্টা কাজ করতে হবে টার্গেট। এবং আমি বোধহয় 1.5 বছর যাওয়ার পরেই উনি অত্যন্ত প্লিজড। তার বললো যে খোকন তুমি, তখন তো নতুন অবস্থা, তো ফাইন্যান্সিয়াল হার্ডশিপ ব্যাপার স্যাপার ছিল, অনেক কিছু ছিল, বলে তুমি একটা কাজ করো, তুমি ইনশাল্লাহ তুমি ক্যাপাবল, তো তুমি ইন্ডিপেন্ডেন্টলি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না আসলে ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারবে। এন্ড হি হ্যাজ গিভেন দ্যাট ফ্যাসিলিটিস টু মি। ফলে আমি 1-2 বছরের মধ্যে সলভেন্ট হয়ে গেলাম, মোটামুটি হাইলি সলভেন্ট হয়ে গেলাম পেশা করতে। তারপর আমাকে শুধু একটা বলতেন যে এখানে তুমি নতুন, তো তুমি হয়তো বুঝবা না, এর অনেক এক্সপিরিয়েন্স, তো তুমি যেটা করবা, যেই মামলা রেডি করুক না কোনো, অন্য লয়ারের মামলা রেডি করবে, তুমি রেফারেন্স গুলো রেডি করবা, তো এতে রেডি করবা। ফলে ফলে রেফারেন্স আমি রেডি করতাম, ফলে যিনি মামলা রেডি করছেন, মামলাগুনা আমার পুরোপুরি আইডিয়া হতো, পড়তাম। কোর্টে ওনাকে অ্যাসিস্ট করার জন্য সবচেয়ে বেশি অ্যাসিস্ট আমি করতাম, কারণ সব মামলাতে আমি কিছু কিছু জানি, ওনাকে অ্যাসিস্ট হতো কোর্টে। খুব অল্প কিছুদিনের মধ্যেই আমি পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। তারপর তো উনি খুব পড়ালেখা করতেন, উনি যেটা সিনিয়রদের মধ্যে ধৈর্য ছিল, পড়ালেখা করতেন। এটা ব্যারিস্টার মওদুদ আহমেদ ব্যক্তিত্ব মানুষ ছিলেন, এবং উনি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। এবং আমার মনে হয় যে so far my knowledge, ব্যক্তিগত জীবনে খুব অনেস্টি মেইনটেইন করতেন, এবং অনেকে বাড়িতে মনে বুঝতেন না, উনি খুব নামাজ পড়তেন, ফজর নামাজ পড়তেন, খুব ফরজগার ছিলেন, আর টাইম মেনটেন করতেন, বললামই, চেষ্টা করতেন প্রমোট করতে। আপনার কাছে আসবো, আমরা যদি একটু মাহমুদ ভাইয়ের কাছে যাই। আপনি তো স্যারের মাঝামাঝি সময়টায় ক্যারিয়ারের বলা চলে যে স্যারের সঙ্গে ছিলেন, কিংবা আগে দিয়ে স্যারের একদম শেষ সময় বেশ কিছু বছর ধরে আব্দুল্লাহ মাহমুদ ভাই স্যারের সঙ্গে প্র্যাকটিস করছেন। আপনি যদি স্যারের সঙ্গে একদম শেষের দিকে কোর্টের ভিতরে স্যারের সঙ্গে কোনো স্মৃতি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন।
জি, আহ, ধন্যবাদ আমার পরম শ্রদ্ধেয় ব্যারিস্টার মওদুদ আহমদ, ওনাকে নিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমেই আপনাকে একটা জিনিস একটু, আপনি যে কথাগুলো বলেছেন স্যারের ব্যাপারে, একটা জাস্ট একটু লিটল কারেকশন, বাট ইউ আর অল রাইট। অফিসিয়ালি যেটা আপনি জানেন যে স্যারের জন্ম তারিখ 24শে মে 1940। হ্যাঁ, এটা অফিসিয়াল রেকর্ড, কিন্তু স্যারের বইতে স্যার লিখে গেছেন যে সেটা 24শে মে 1937 সালে স্যারের জন্ম। 3 বছর অফিসিয়ালি, এখানে একটা দেয়ার ইজ এ ডিফারেন্স। হ্যাঁ, তো এটা জাস্ট আপনার জানার জন্য এটা আমি আপনাকে জানাচ্ছি। তারপর এই আলোচনার শুরুতে আমি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার আরেকজন শ্রদ্ধেয় ব্যারিস্টার খোকন স্যার। অত্যন্ত শ্রদ্ধা করি উনাকে। আমি ছোট্ট করে আমার ব্যারিস্টার হওয়া বা আইন পেশায় আসার এই ঘটনাটা একটু শেয়ার করতে চাই। আমি স্যার যেদিন মারা গেলেন 16 তারিখ, স্যারকে আমরা 19 তারিখ স্যারকে আমরা সমাহিত করি। সমাহিত করার পর আপনি জানেন কিনা আমি জানি না, স্যারের বাড়ি এবং আমার বাড়ি একই থানায়, কোম্পানিগঞ্জ থানায়। তো স্যারকে সমাহিত করে আমি যখন রাতে বাড়িতে ফিরে আমি রাতে যখন ঘুমোতে যাই, আমি ঘুমোতে পারছিলাম না, কোনোভাবেই ভুলতে পারছিলাম না, বা এটা মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল, স্যারকে আমরা আর আমাদের মধ্যে পাবো না। তো পরে রাতের বেলা যখন আমার ঘুম আসছিল না, আমি রাত জেগে তখন হলো যে একটু স্মৃতিচারণ করে স্যারকে নিয়ে একটা পোস্ট দেই ফেসবুকে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। সেটা হলো অন্য কিছু না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেছি। আমার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজে আমি রিটেনে আপনার হলো যে চান্সও পাই, তারপরে হলো উত্তীর্ণ হই। কিন্তু পরবর্তীতে একটা আমার দুর্ভাগ্য বলা যায়, আমাকে আর ভর্তি হতে পারি নাই। তো তখন আমার পিতা স্যারের সাথে পূর্ব পরিচয় ছিল, যেহেতু একই এলাকায় আমাদের বাড়ি, স্যারের সাথে রাজনীতিও করতেন। তো সেই পরিচয় সূত্র ধরে উনি স্যারের কাছে আসলেন যে আমার বিষয়ে একটু পরামর্শ নেওয়ার জন্য, এখন কোথায় পড়াবেন, কি করবে। তো আমার পিতার মুখে আমি যেভাবে শুনেছি, স্যার এভাবে বলেছেন যে আপনার ছেলে ডাক্তার হলে ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, ব্যারিস্টার হলে কি না খেয়ে থাকবে, ছেলেকে ব্যারিস্টার বানান। তো আমার পিতা বললেন যে কোথায় কিভাবে পড়াইতে হয় শুনেছি, ব্যারিস্টারি পড়তে তো বিলাত যেতে হয়, তারপরে লন্ডনে গিয়ে লেখাপড়া করতে হয়, আমি তো কিছুই জানি না, কিভাবে কোথায় পড়াবো। তখন আমাদের খোকন স্যারের চেম্বারে ছিলেন, এটা 2004 সালের কথা। তো তখন হলো যে বললেন যে আপনি খোকনের সাথে কথা বলেন, ও ওর ছেলেকে পড়াচ্ছে। তো আমার পিতা খোকন স্যারের সাথে দেখা করলেন, কথা বললেন। তো স্যার পরামর্শ দিলেন যে নিউক্যাসল ল একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আছে ধানমন্ডিতে, ওটা মোটামুটি ভালো। আহ, তখন স্যারের ছেলে, এখন আমার বন্ধু মাহবুব সাকিব মাহবুব রাফি, সে তখন ওখানে পড়ছিল। তো স্যারও পরামর্শ দিলেন ওখানে ভর্তি করাতে পারে। এরপরে সে আমার পিতা আমাকে বললেন যে স্যারের সাথে কথা বলেছি, স্যার এইরকম বললেন, তুমি কি বল। তো তখন আমি আর ভালো মন্দ না ভেবে রাজি হয়ে যাই। রাজি হয়ে যাওয়ার পরে উনি আমাকে নিয়ে নিউক্যাসল ল একাডেমিতে ভর্তি করে দিলেন। আমার ল পড়া শুরু হয়ে গেল। আমি ল প্রফেশন আপনার হলো যে অনার্স কমপ্লিট করে 2008 সালে, তারপরে আবার বারেট লতে কল পাই, পড়ার সুযোগ পাই 2009 সালে আমার কল। তো আমাদের সৌভাগ্যক্রমে আমার কলের দিন, কল টু দ্য বার যেদিন ছিল, সেদিন খোকন স্যার লিঙ্কন সিনে উপস্থিত ছিলেন, কারণ সেদিন উনার ছেলে আমার বন্ধু ব্যারিস্টার রাফি, তারও কল ছিল। তো সেটা আমার জন্য খুবই একটা সুখকর অনুভূতি ছিল যে যেই মানুষটার দিক নির্দেশনায় আমি লেখাপড়া করেছি, ব্যারিস্টার হলাম, সেই দিন আমি উনাকে আমার এই আনন্দের ক্ষণে আমি উনাকে ওখানে পেয়েছি। তো এটা আমার জন্য অত্যন্ত অনেক বড় পাওয়া। তারপরে আমি যখনই বারেট ল শেষ করলাম, আমি চেয়েছিলাম আরেকটা বছর থেকে ওখানে মাস্টার্স কমপ্লিট করি, কিন্তু আমার পিতা আবার স্যারের সাথে কথা বললেন, স্যার বললেন যে না, ওখানে থাকলে 1 বছর পিছিয়ে যাবে,
তাকে চলে আসতে বলেন, আমার ফার্মে জয়েন করবে, এখানে আমি তাকে দেখব, আপনি ওকে পাঠিয়ে দেন। তারপর উনি বললেন, আমি চলে আসলাম স্যারের সাথে এখানে 2009 সালের 19শে নভেম্বর স্যারের সাথে দেখা করি, এবং হলো যে তারপরে খুব সম্ভবত 21-22 থেকেই আমি হলো যে স্যারের সাথে আমার পথ চলা শুরু। তো এই 2009 থেকে একদম স্যারের শেষ মুহূর্ত পর্যন্ত স্যারের সাথে আমার আহ, এই যে স্যার আমার আইন অঙ্গনের শিক্ষক, আমাকে একদম, আমি বলতে পারি যে আমাকে পুত্র স্নেহে স্যার আমাকে শিখিয়েছেন, এবং এগুলো স্যার আমাকে আহ, আইন বিষয়ে উনি আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছেন। তো প্রথম দিকে হয়তো আমি জুনিয়র মেম্বার হিসেবে খুব একটা স্যারের সাথে আহ মানে বিভিন্ন কার্যক্রমে ইনভলভ হওয়ার সুযোগটা আমার কম ছিল, কিন্তু পরবর্তীতে আমি যে সুযোগটা পেয়েছি সেটার জন্য আমি স্যারের কাছে সারা জীবনই ঋণী থাকবো। যেটা হলো যে স্যারের বাড়ির মামলা, যেটা হলো যে 2012 সাল থেকে স্যারের বিরুদ্ধে এই যে বাড়ির মামলা আপিল বিভাগে শুরু হওয়ার পর থেকে মূলত ওই মামলায় স্যারের সাথে আমার কাজ করার সুযোগ হয়। তখন আমি চেম্বারের জুনিয়র মোস্ট লয়ার ছিলাম, তো যে কারণে স্যার সব সময় আমাকে ডাকতেন, আমাকে ডিকটেশন দিতেন, আমি ডিকটেশন নিতাম, এবং সেগুলো আমি আহ তারপরে স্যারের মতো করে আবার সেগুলো টাইপ করে স্যারকে দেখাতাম, স্যার কারেকশন করতেন, এইভাবে করে তখন থেকে শুরু করে বিশেষ করে 2012 সালের পর থেকে শুরু করে স্যারের নামে আপনারা জানেন রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা বিভিন্ন মামলা, অনেক মামলায় স্যারের পক্ষে আমি স্যারের আইনজীবী হিসেবে, মানে স্যারেরই মামলা, স্যারের পক্ষে মামলা ড্রাফট করার সুযোগ হয়েছে, বা স্যারের মামলায় আমার আইনজীবী হিসেবে আমার আহ মামলা ফাইল করার সুযোগ হয়েছে। তো এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় ছিল, যদিও এই মামলাগুলো আমরা অপ্রত্যাশিত ছিল, কারণ এগুলো কখনোই কোনো ভিত্তিহীন মামলা ছিল সবই। তো যাই হোক, এই ছাড়াও একজন আইনজীবী হিসেবে যদি আমি বলি, স্যার সত্যি তুলনাহীন ছিলেন। কারণ আপনি যদি দেখেন, বা হলো যে আমাদের আহ হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা রেগুলার প্র্যাকটিশন, তাদের কাছ থেকে আপনি যদি মতামত নেন, নির্দ্বিধায় নিঃসন্দেহে সবাই বলবে স্যারকে অবশ্যই অনেক বেশি স্যারের সাবমিশন রাখার স্টাইল, স্যারের জ্ঞান, স্যারের নলেজ, এই বিষয়ের জন্য স্যারকে সবাই আমি সুনাম করতে দেখেছি, শুনেছি, এখনো করেন, দলমত নির্বিশেষে। স্যার জুনিয়র আইনজীবীদেরকে অনেক কথা বলতেন, সময় পেলে লয়ারদের সাথে গল্প করতেন, পরামর্শ দিতেন। যেমন একদম শুরুর দিকে একদিন আহ কোর্টের বারান্দায় দাঁড়িয়ে, তখন হলো যে আমাদের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোতে আপনার হলো যে অনেক মানে হ্যান্ডসাম স্যালারিতে লয়াররা জব টব পাচ্ছেন, করতেছেন, বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো স্যার একদিন বলছেন যে আমি যদি কালকে শুনি মাসুদ এইরকম একটা চাকরি নিয়ে কোন একটা কোম্পানিতে চলে গেছে, আমি অবাক হব না। কারণ ইনিশিয়াল স্টেজে তো এখানে খুব বেশি অর্থ পয়সা উপার্জন করা সম্ভব হয় না ল প্রফেশনে, কিন্তু তারপরেও যদি সে আহ এখানে লেগে থাকে বা সময় দেয়, আমি বলবো যেটা সেটা রিওয়ার্ডিং হবে, সেটার জন্য একটা সময় গিয়ে পস্তাতে হবে না। তো সেই জিনিসগুলো অনেক বেশি এনকারেজিং ছিল। আদারওয়াইজ একজন সিনিয়রের ভূমিকা, একজন জুনিয়র এই পেশায় টিকে থাকার জন্য একজন সিনিয়রের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু শেখানো না, তাদেরকে এনকারেজ করা, তাদেরকে এই প্রফেশনে আপনার ভালো দিকগুলো এগুলো তুলে ধরা, বা হলো যে এই প্রফেশনে আহ মানে ভালো করার জন্য কি করতে হবে সেই জিনিসগুলো দেখানো। স্যার যে পরিশ্রম করতেন, এটা আমরা অবাক হতাম যে সকালবেলা প্রতিদিন স্যার 8:30 থেকে 9:45-র মধ্যে চেম্বারে আসতেন, এবং খোকন স্যার যেটা বললেন, আমি স্যারকে যেটা দেখেছি, স্যার এই যে আপনি যে আজকে যে আলোচনার টপিক রেখেছেন, বইয়ের পাতায় যা স্যার লিখে গিয়েছেন, তো সেইটা স্যার ভোরবেলা ফজরের নামাজ পড়ে স্যার লেখালেখির কাজগুলো শুরু করতেন। এবং আদালতে আমি যেটা দেখেছি সেটা হলো যে কখনোই স্যার সময় অপচয় করতেন না। আধা ঘন্টা সময় পেলে উনি মতিঝিল চলে আসতেন, এসে চেম্বারে বসে উনার বইয়ের ম্যানুস্ক্রিপ্ট এগুলো কারেকশন করতেন, লিখতেন, উনার অন্যান্য কাজকর্ম করতেন। আদালতে বসে থেকে বা অন্য গল্প করে সময় নষ্ট করার মতো সময় ছিল না, কারণ উনি একাধারে একজন
দেশ বরেণ্য রাজনীতিবিদ ছিলেন, একজন আইন অঙ্গনে একজন পথিকৃৎ ছিলেন, একজন আইনজীবী ছিলেন এবং এই পরিচয়ের আড়ালে উনার লেখালেখির পরিচয়টা, উনি যে একজন লেখক ছিলেন সেই পরিচয়টা অনেকটা আড়ালে পড়েছে। কিন্তু উনার যদি লেখালেখিগুলো আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, উনার বইগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে উনি যে একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন এবং দেশ নিয়ে উনার যে চিন্তা, উনার যে গবেষণা সেগুলো উনি খুব সুন্দরভাবে বইয়ের পাতায় রেখে গেছেন। যেগুলো আমি আমরা আবার আসবো, আপনি বইয়ের ব্যাপারে বলেছেন, পাশাপাশি উনার কোর্ট রুমের বাইরে স্মৃতি এবং শেষ সময়ে উনার কোনো আক্ষেপ এবং বইয়ের কোনো পার্টিকুলার ব্যাপার, আমি যদি একটু মাহমুদ্দিন খোকনের কাছে আসি। আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, মওদুদ স্যারও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। আপনি বিলেত থেকে ডিগ্রি নিয়ে আসছেন, মওদুদ স্যারও বিলেত থেকে ডিগ্রি নিয়ে আসছেন। আব্দুল্লাহ মাহমুদ তিনি বললেন যে তিনি একজন দেশ বরেণ্য মানুষ ছিলেন এবং মানে একজন লেজেন্ড যাকে বলে। আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন, 7 বারের নির্বাচিত সম্পাদক। আপনি নোয়াখালী একটা সংসদীয় আসন থেকে 5 বার এমপি ছিলেন। অনেকে না, বলেন একবার এমপি ছিলাম। আপনি একবার এমপি ছিলেন। একবার ছিলাম। স্যার ওই আসন থেকে 2008 সালে 2008 সালে 5 বার। কিন্তু আপনি যে সময় ছিলেন সেই সময়ে আপনার দলের একরকম বিরুদ্ধে 30টা সিট বোধহয় পাল্টা যাচ্ছিল। 30টা বিরুদ্ধে সিট পাল্টা পেয়েছে। যাচ্ছিল। স্যার ছিলেন 5 বার। দুঃখিত, আপনি একবার ছিলেন। কিন্তু আপনার সাথে স্যারের আইন অঙ্গনের কথা বলছি। তো আ স্যারের সম্পর্কে একরকম কথা আছে যে দল পরিবর্তন নিয়ে। কিন্তু ওই দিকটায় আজকে আমরা যাব না। অনেক রকম কথা হবে অনেক দিকের মানুষকে। কিন্তু যদি ওই জায়গাতে থাকি যে সংসদের মধ্যে ভাষার শালীনতা, আমরা কিন্তু বিভিন্ন সময় এরকম সংসদ দেখেছি যে, বা এখন পর্যন্ত যদি আমি একটু বলি যে অনেকে সংসদের প্রসিডিং সম্পর্কে জানে না। সংসদে যে কিছু কিভাবে বক্তৃতা দিতে হবে, স্পিকার রুলিং দিলে এই বিষয়গুলো জানেন না। কিন্তু মওদুদ স্যার এই জায়গাতে মানে একদম তিনি পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি সংসদের সমস্ত সমালোচনা করতেন, কিন্তু সংসদে তার কোন রকম তাহলে অসংসদীয় বলবেন না ভাষা বলবে না খুঁজে পাওয়া যেত না। বলবে না, আপনি তো বলবেন না। হ্যাঁ, হ্যাঁ। সরি, সরি, সরি। না, না, ঠিক আছে। আপনি 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 যদি সংসদেও মানে আপনার যেরকম আইন অঙ্গনে তিনি গুরু, আপনি বলেছেন যে রাজনীতিতে একজন জুনিয়রকে প্রমোট করা, এটা অনেক বড় হৃদয়ের মানুষ হবার প্রয়োজন হয়। যে নিজের জায়গা হারিয়ে গেল কিনা, নিজের জায়গা হারিয়ে গেল কিনা। কিন্তু সেই জায়গা থেকে একজন এম এ মাহমুদউদ্দিন খোকন জনতার ভোট পেয়েছেন। সুপ্রিম কোর্ট হচ্ছে বিজ্ঞ আইনজীবী, সর্বোচ্চ যারা সেখানে মেধাবীরা থাকেন অনেক রকম, কিন্তু সেখানেও আপনি বেরিয়ে আসছেন, 7 বার সম্পাদক ছিলেন। তো স্যারের যদি সংসদে স্যারের সাথে আপনার কোনো স্মৃতি বা সংসদ বিষয়ে যদি এখানে ভেরি ইন্টারেস্টিংলি আমি যে আমি প্রথম একবারে সংসদ এমপি হয়েছিলাম, সদস্য হয়েছিলাম। ফরচুনেটলি ব্যারিস্টার মওদুদ আহমদ কিন্তু সেসব বগুড়া থেকে এমপি হয়ে কিন্তু সংসদে ছিলেন। এখানে কিন্তু আমি ওনাদেরকে ওনাকে ফলো করতাম। এখানেও অনেক কিছু ওনার থেকে শিখছি আমি। মানে উনি কথা বলতেন, অ্যাড্রেস করতেন। আর উনি তো এমনি আমি ফলো করতাম সবসময়, যেটা পার্লামেন্টে আগেও যেতাম এবং ওনার বিভিন্ন বক্তব্যের সময় থাকতাম বাংলায় থাকলেই। ইভেন আমি লন্ডন থেকে ছুটি হলিডে আসছি, ওদের দেখা যাচ্ছে 2 মাস বন্ধ সামার হলিডে, পার্লামেন্ট চলে পার্লামেন্টে ওনার শুনতাম, খুবই করতাম, পাঁচটি নাম্বার শুনতাম। তো উনি বেশ কয়েকবার বেস্ট পার্লামেন্টারিয়ান হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই। এবং ওনার কথা খুব সুন্দরভাবে বলতেন, মিষ্টি ভাষায় বলতেন, কিন্তু সময় সময় কঠিন কথা বলতেন, খুব মিষ্টি হবে হেসে হেসে। এটা কিন্তু একটা সংসদের বিভিন্ন আর্ট ছিল ওনার। এবং এই বাংলাদেশ সংসদীয় যে গণতন্ত্র অ্যাকচুয়ালি 91 সাল থেকে সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে। পার্লামেন্ট বিকাম দা পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট, এবং পার্লামেন্ট গভর্নমেন্টে উনি অনেক এটাকে এই পর্যায়ে আসার পিছনে ওনার অনেক অবদান আছে। নিশ্চয়ই কিছু ভালো পার্লামেন্ট বিভিন্ন দলে থাকতে হয়, এটা পার্লামেন্টকে যদি ডেভেলপ করতে হয়, এটা মানে আরো উন্নত এবং এটা একটা এটার ওয়েটফুল পার্লামেন্ট যদি করতে হয়, আমি মনে করি ব্যারিস্টার মওদুদ আহমদ এখানে অন্যতম ছিল। এবং আমার এখানেও পার্লামেন্টে তার থেকে এখানেও আমি রাজনীতি শিখেছি, আইন পেশাও শিখেছি,
পার্লামেন্টে আবার অনুষ্ঠান থাকার সুযোগ হয়েছিল। আই এম ভেরি ফর্চুনেট। আর ধরেন আমি সবসময় বলতাম, আসলে আমি তো সাধারণ পরিবারের ছেলে, সাধারণ পরিবার, এবং আমার এই 18-19 বছর বয়সে ব্যারিস্টার মওদুদ আহমদের মতন একজন নেতার সঙ্গে খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হওয়া, পার্সোনাল ইয়েতে যাওয়ার, পার্সোনাল পরিচিত সুযোগ হওয়ার, এটা বিশাল ব্যাপার। ওনার জীবন উনি হয়তো এত কম বয়সে এত বড় নেতার খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে কিনা আমি জানি না, তা আমার সুযোগ হয়েছিল। সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে অন্য কথা বলতে চাই না। ব্যারিস্টার মওদুদ আহমেদ বাড়িটা নিয়ে অনেক কথা আছে। ওনার যে বাড়িটা সরকার, হ্যাঁ হ্যাঁ, যে বাড়িটা সরকার দখল করলো, ভেঙে ফেললো, বা আদালত উনি হেরে গেলেন, এটা আমি বলবো যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার ওনাকে বাড়িতে উচ্ছেদ করার জন্য ব্যবস্থা করেছিল। এবং আদালতে হেরে যাবেন, আদালতে বেগম খালেদা জিয়ারও 5 বছর সাজা, জামিন হয়নি। এটা আদালত, বাংলাদেশের আদালত, বাংলাদেশে পৃথিবীর অন্যতম একটা, আমরা দেখলাম পিকুলিয়ার দেশে আছি, সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল হবে না যে দেশের প্রধান বিচারপতিকে ধমক দেওয়া, আগামী মানে কোর্ট খোলার আগে রায় পরিবর্তন করতে হবে, রায় পরিবর্তন না গেলে তাকে চেয়ারে বসতে দেওয়া হবে না, তাকে চেয়ারে বসতে দেয়নি। হ্যাঁ, এবং ওনাকে দেশে বিতাড়িত করেছে। সে আতঙ্ক করে তা কাজ করছি, সবসময় কাজ করেছি। তো ব্যারিস্টার মওদুদ আহমেদের ওই বাড়িটা আমি এখনো স্পষ্ট বলবো, ওটা কোনো সরকারের বাড়ি না, সরকারের মালিকানাধীন বাড়ি না, এটা দ্যাট ইজ এ প্রাইভেট প্রপার্টি। সে বাড়িটা ছিল একজন অস্ট্রেলিয়ান ভদ্র মহিলার নামে বাড়িটা ছিল, সে মালিক ছিলেন, আর তার হাজবেন্ড পাকিস্তানি ছিলেন ঠিকই। আমি এটা নিশ্চয়ই, এটা আমার মনে হয় জানা উচিত সবারই, দেশবাসী জানা উচিত। এবং ভুলক্রমে পাকিস্তানি প্রপার্টি হিসাবে এটা অ্যাবান্ডন করা হয়েছে, কিন্তু এটা অস্ট্রেলিয়ান বাড়ি মালিক ছিল অস্ট্রেলিয়ান মহিলা, তার ওয়াইফ ছিল অস্ট্রেলিয়ান। সাবসিকুয়েন্টলি ইট ওয়াজ রিলিজ হয়েছে, রিলিজ করে দিয়েছে, অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা নামে রিলিজ করে দিয়েছে। Then it was purchased by there is an agreement between that lady, but Australian মহিলা, তার অ্যাটর্নি, এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ ভাইয়ের নামে কিনা, মওদুদ আহমেদ সাহেবের নিজের সম্পত্তি ভাইয়ের নামে কিনা, এবং সেই প্রপার্টিটা, that's the government released it, abandoned property, so it is not no more, it was no more government had any interest in the property. Then সে ভদ্র মহিলা এক ভদ্রলোকের পাওয়ার অফ অ্যাটর্নি ছিল, সে বিদেশি ছিল, টু সেল দ্য প্রপার্টি, টু ট্রান্সফার দ্য প্রপার্টি। এবং ভদ্রমহিলা বয়স হয়ে গেছে, উনি এই বাড়িটা ট্রান্সফার করে দিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ভাইয়ের নামে। ব্যারিস্টার মওদুদ আহমেদ ভাইয়ের সাথে হয়তো ওনার এগ্রিমেন্ট ছিল ভিন্ন, কিন্তু সরকার লিড এবং পাওয়ার অফ অ্যাটর্নি ভ্যালু কিনে নিয়েছিল ভদ্রমহিলা থেকে, সোদের সরকারের কোনো ইন্টারেস্ট নেই কিন্তু। তো আপনার পরবর্তী পর্যায়ে তারা ফল বের করলো, পাওয়ার অফ অ্যাটর্নি এগ্রিমেন্ট করছে ঠিকই, রেজিস্ট্রেশনটা করার আগে ভদ্রমহিলা মারা গেছে, শুধু পাওয়ার অফ অ্যাটর্নি হ্যাজ নো ফোর্স। টেকনিক্যাল পয়েন্টে যেটা হয় না, অর্থাৎ এগ্রিমেন্ট হয়েছে, মানি হ্যাজ বিন গিভেন টু হার, বিল দেওয়া হয়েছে, এখন রেজিস্ট্রেশনের আগে ভদ্রমহিলা মারা গেছে, মারা গেলে তো কিছু নেই, এক্সিকিউট করে গেছে, পাওয়ার এক্সিকিউট করে ফেলছে, টেকনিক্যালি হয়ে গেছে। হেরে দেওয়ার পর তো মালিক প্রপার্টি চলে যাবে তার ছেলের কাছে, ওনার ছেলে অস্ট্রেলিয়ান ভদ্রমহিলার ছেলে আছে, মালিক হবে তার ছেলে। সরকার বুলডোজার দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদকে বাড়িতে বের করে দিল, বাড়ি ভেঙে ফেললো। এটা টোটালি আনফরচুনেট ফর দ্য হোল নেশন। রাষ্ট্র যদি কোনো সিভিলিয়ানের বিরুদ্ধে কাজ করে, সিভিলিয়ান যত বেশি শক্তিশালী হোক না কেন, কিছু করার নাই। আর সে পরবর্তী পর্যায়ে সে ভদ্রমহিলার ছেলে আসছিল, সে রেজিস্ট্রি করে দিবে, বাংলাদেশে আসছিল, তাকে পরে আইন শৃঙ্খলা বাহিনী ধরে
তারা বিদেশ পাঠিয়ে দিচ্ছে, যেহেতু বাই দ্যাট টাইম সরকার এটা দখল করে নিচ্ছে, দখল করে নিয়ে এভাবে আছে, বাট এটা কিছু করতে পারবে না, কারণ ইটস প্রাইভেট প্রপার্টি। সেই ছেলেকে, সেই অস্ট্রেলিয়ান ভদ্রমহিলার ছেলেকে প্লেন উঠে পাঠিয়ে দিচ্ছে, এখন ওই বাড়িতে কিছু হয়নি, কারণ দিস ইজ নট, আমি এখন স্পষ্ট বলতেছি, বিকজ আই ডিলড উইথ দ্য কেস ফ্রম লং, আমি ব্যারিস্টার হয়ে আসার পরেই, হ্যাঁ, ওই এগ্রিমেন্ট আমি আমি আই সুপার আই গুড রিমেম্বার যে সেলের এগ্রিমেন্ট হলো, সেখানে এগ্রিমেন্ট আই ওয়াজ ওয়ান অফ দ্য উইটনেস, সাক্ষী ছিলাম, স্যার আপনি সাক্ষী দিয়েছেন কোর্টে। আমি আমি কোর্টে সাক্ষী দিয়েছি, এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের উপর শুধু রাজনৈতিক কারণে প্রতিহিংসা। সরকার তাকে বাড়ি থেকে উচ্ছেদ করিয়েছে। আমি আশা করি যে কোনো যে কারোর সাথেই যদি কথা বলতে চাই, চ্যালেঞ্জ করতে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ব্যারিস্টার মওদুদ আহমদ না হয় যদি আপনি হতেন, যদি এই বাড়ি নিয়ে সরকার কোনো কিছু করতো না, এটা ভেরি অন্যায়, এটা অন্যায় করেছে। ওনার মুক্তিযুদ্ধে ওনার অনেক অবদান, দেশ পুনর্গঠনে অবদান। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বাবা পিতার সাথে স্বাধীনতার আগে সার্বক্ষণ ওনার সঙ্গে থাকতেন উনি, এবং মুজিবনগর সরকারও উনি দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, পার্লামেন্টে ছিলেন। ওই তার বৃদ্ধ বয়সে তাকে ওই বাড়ি থেকে হবে মানে কিক করে দেওয়া, ছুড়ে ফেলে দেওয়া, তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া, এটা ভেরি আনফর্চুনেট, এটা ব্যাড প্রেসিডেন্স হয়ে গেল, ব্যাড প্রেসিডেন্স হয়ে থাকবে যতদিন মানুষের হয়তো স্মরণ থাকবে, আর 20-15 বছর পর্যন্ত, সেটাই। আমি যদি But he was good parliamentarian, I would say again, he was very good parliamentarian, এবং তার পজিশনে এখনো বাংলাদেশে কোনো পার্লামেন্টারিয়ান এখনো বেস্ট পার্লামেন্টারিয়ান তার মধ্যে ধারাবাহিকভাবে কয়েকবার এখনো কেউ পান নাই, এই ধরেন এই স্বীকৃতি পাননি এগুলো। আর ধরেন আইনজীবী হিসাবে তার সাবমিশন করে আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল যেন মাহবুব আলম ইন্তেকাল করেছেন, জানেন আপনার সবাই। উনি যেদিন করোনা হবে তার আগে, করোনার জন্য পরের দিন করোনা হয়েছে, লাস্ট ওয়ার্কিং ডেতে একটা মামলাতে অনেক লয়ার ছিল, বড় বড় জটিল মামলাতে অনেক বড় বড় লয়ার ছিল। আমি মনে করলাম আমার সাইডে উনাকে প্রাইভেট, এটা কোম্পানি ম্যাটারে উনাকে এঙ্গেজ করবো, মাহবুব আলম সাহেবকে। তা আমি আমার ছেলে সাকিব মাহবুব সহ আরো একজন লয়ার ছিল, আমার সঙ্গে ছিল, কথা বলতে গেলাম। তখন মাহবুব আলম সাহেব বললো যে খোকন, আমি তো আমার তো আদার সাইড, মানে আমি যে আমার 2টা সাইড থাকে, আমরা আদার সাইড অলরেডি উনাকে এঙ্গেজ করে ফেলছে। হ্যাঁ, আমিরুদ্দিন সাহেব কোন দিকে এঙ্গেজ করেছে, তাই এই সাইডটা উনাকে নেবো, ঠিক আছে। আমিরুদ্দিন সাহেব অ্যাটর্নি জেনারেল, তারপরে আমি করতে পারবো না, তবে অনেক পড়াশোনা করলাম, ছেলেরা পড়াশোনা করলো, আর ব্যারিস্টার মওদুদ পড়াশোনা করানো। ওনার পড়াশোনা এরকমই ছিল, ওই লয়ার ছিল বাবর আলী নাম, চাঁদপুর বাড়ি, বাবর আলী ছিল, বাবর আলী ছিল। বলে যে খোকন, আমি ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা সবসময় চিন্তা করি, ভদ্রলোকের বিরুদ্ধে সবসময় মামলা করছি কোর্টে, সিরিয়াসলি কথা বলেছি, তার অপোজ করছি, তার সবকিছু জামিনে বলো, তার বাড়িতে বলো, তখনই ভদ্রলোক আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, বা রুড় ভাষায় শাউট করে কোনো কথা বলে নাই। সো মানে আমি মাঝে মাঝে চিন্তা করি, খোকন, এরকম লয়ারদের আচরণ এরকম হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, ব্যারিস্টার মওদুদের মতন লয়ার খুব রেয়ার বাংলাদেশে, আমার তার স্মরণকালে বলছে, তার বিরোধিতা করে হচ্ছে, তারপরে এই কথা বলছে, এবং তার প্রশংসা করলেন। দেখেন, উনি সবসময় অবধির পার্টি থাকতেন, রাজনৈতিক ভাবে অন্যদিকে আছে, অ্যাটর্নি হলো অন্যদিকে। তারপর উনি কিন্তু লাস্ট এরপরের থেকে উনি পরের দিন আর কোর্টে যেতে পারেননি, করোনা আক্রান্ত হয়ে গেছে। মাওলানা সাহেবের, আমি অনেক জায়গায় মাওলানা সাহেব মৃত্যুর পরেই, ব্যারিস্টার মওদুদ আহমেদ জীবিত ছিলেন, মৃত্যুর পরে মাহবুব আলম সাহেবের এই মন্তব্যটা ব্যারিস্টার মওদুদ আহমেদের সম্বন্ধে আমি অনেক জায়গায় বলছি। এটা তার শুধু, আমরা তো ধরেন ওনার কাছের লোক, আমি বলেন, আমার মানে ছোট ভাই বলেন, সবাই আমরা তো কাছের লোক, কিন্তু বাইরের লোক উনি ব্যারিস্টার মওদুদ আহমেদের ব্যক্তি হিসেবে এত প্রশংসা করতেন।
আমি যদি একটু বলি ভাই আপনাকে আমার একটা থিসিসের কাজে আমি এই করোনার মধ্যেই মদুদ স্যারকে ফোন দিলাম এবং স্যার বললেন যে হ্যাভ প্যাশেন্স। স্যারের বইটা আমার খুব কাজে লেগেছে। এরা অফ শেখ মুজিবুর হুম, হুম। রহমান। কিন্তু আমি ফোন দিলাম, উনি বললেন যে হ্যাভ প্যাশেন্স এবং পরবর্তীতে অনুচ্ছেদ ৭০ নিয়ে আমার থিসিসটা ছিল সংবিধানের। স্যারের সাথে আর্টিকেল ওই আমার জি। ফ্লোর ক্রসিং নিয়ে আর কি। জি, স্যারের সাথে ওই আমার ফোনে কথা হলো। ওই ১ম কথা, ওই শেষ কথা। তার পরবর্তীতে অসুস্থ, বাসায় নিয়ে যাওয়া, তারপরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া, তারপরে তো চলেই গেলেন। এবং ইন্টারেস্টিংলি আমি ইউনিভার্সিটি অফ ওয়েলসে পড়তাম, গ্রাজুয়েশন আমি করেছি ওখান থেকে, ইউনিভার্সিটি অফ ওয়েলস ইউকে তে। আমার লাইব্রেরিতে, ইউনিভার্সিটির লাইব্রেরিতে ব্যারিস্টার মজুদ আহমেদের বই পেয়েছি আমি। মানে সাসে একজন লেখক হিসাবে ওনার, উনি কিভাবে আমরা পারি না সাধারণত ডিস্টিংগুইশ, আমরা সব মিক্স করে ফেলি। রাজনীতি ব্যারিস্টার মজুদ আহমেদ, আইনজীবী ব্যারিস্টার মজুদ আহমেদ, লেখক ব্যারিস্টার মজুদ, ওনার তিনটা সত্তা, এবং খুব সুন্দরভাবে উনি তিনটা সত্তা, তিনটা সত্তা উনি ভাগ করতেন, এবং যে সময় উনি কোনো সময় কোনো আপোষ করতেন না। এবং ওনার লেখনীতে উনি কিন্তু অনেক সমালোচিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে জানি, দলের ভিত্তিতে অনেক দলের সমালোচিত হয়েছে। বিরুদ্ধেও অনেক সময় না, এবং উনি লেখার মধ্যে ওনার কথা, বাট উনি কিন্তু ওনার কথা লিখে গেছেন। উনি বলতেন যে খোকন দেখো, আমি যা লিখবো ইতিহাস, আমি সত্য, ইতিহাসের সত্য কথা ঘটনা বলে যেতে হবে, বলে যেতে হবে। আমি আমার এই বইটা হয়তো ভবিষ্যতের জন্য সাক্ষী হিসেবে থাকবে, রেফারেন্স হবে। এখানে উনি আপোষ করেননি উনি। মানে এটা ভেরি ইন্টারেস্টিং। তার যথেষ্ট আল্লাহভীরু ছিলেন। ইদানিং আমরা অনেককে দেখতে পাই যে মৃত্যুর কথাও স্মরণ করেন না। কিন্তু স্যার হয়তোবা যে মৃত্যুর পরে বইগুলোই রয়ে যাবে, বইগুলোই রয়ে যাবে যে স্যারের কি কথা ছিল। কিন্তু বইগুলোতে উনি সমস্ত কথা মানে কাউকেই উনি সমালোচনার ঊর্ধ্বে রাখেননি এবং সুন্দরভাবে কনস্ট্রাকটিভ সমালোচনার মধ্যে নিয়ে এসেছেন। এটা আর সত্যি ওনার খারাপ সময় আমি কিন্তু খুব কাছে ছিলাম। 1/11 এর সময় বাংলাদেশ যে গ্রেপ্তার হয়েছিল উনি, এবং ওনাকে উনি গ্রেপ্তার করা হয়েছিল এই যে জেনারেল মইনের সময়। এবং তারা এসেই, আমি তো আমার একটু লিটল বিট হোয়াটএভার, আমি কখনো যেটা ফিল করি লাইন প্রেশার, সেটা আমি করি। আমি আমি পেশার চেষ্টা করি আমার আইন পেশাটাকে সার্বজনীন করতে। আমি দল হিসেবে রাজনীতি করি, বিএনপি করি, কিন্তু আমার আইন পেশাতে আমি আই এম ফর অল সেভাবে চিন্তা করি। এবং সেখানে ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব যে সময় ওনার গ্রেপ্তার অ্যারেস্ট করে নিয়ে গেলেন ভাড়া থেকে, ওনার মতিলির চেম্বারকে রেড করলেন ওরা। রেড করার পরে এখন প্রতিদিন হয়ে তারা আমাকে খুঁজে। তারা জানে দুইটা কারণে, আমি একটু সাহস করি। আমি ব্যারিস্টার মওদুদ আহমেদ মামলাগুলো আমি করব, আর হয়তো বেগম খালেদের মামলা আমি করব। আমাকে হয়তো তারা খোঁজে যে ওনার সঙ্গে আমরা কথা বলতে চাই। আই নট টক উইথ দেম। আমি দেখবো চেম্বারে আসবো না, বাট ওনার মামলা আমি করবো। এবং স্যার আমাকে তো প্রায় জেলে দেখা হইতো, জেলে উনি সময় নিতেন আমার জন্য, লয়ার অ্যাপয়েন্টমেন্ট। আমাকে খুব জেল থেকে আমি যে এখানে বসে আছি, আমাদের ড্রয়ারে অনেক চিঠি আছে, অনেক জেল 2007 সালে আসলে চিঠি আছে জেলে থাকার সময়। এই মামলা এইভাবে রেডি করবা, এভাবে রেডি করবা, এভাবে রেডি করবা। তো আমি লিখতে আবার দেখা হলো, আমি লিখে দিছি, নিজে বসে ড্রাফট করতো। এখন আমার তো কোর্টে যে সিচুয়েশনটা, কোর্টের মুড আমি ঠিক করতে হয়। আমি বলি স্যার আমি করবো না, আমি পয়েন্ট করে নিচ্ছি, বাট আমার ওইতে করতে হবে। বলে খোকন, তারপরে খোকন আমার তুমি সাজা থেকে সাজা তারা দিবি, তারা সাজা দিবে, আমাকে রাজনীতি থেকে ডিসকোয়ালিফাই করবে, এই বলতো। আমি স্যার আমাকে দোয়া করেন। জেলে আমনুল্লাহ মান সেদিন ছিল, জেলে ছিল আমাদের, এখন ডাকসু ভিপি ছিল, তার স্ত্রীর সময় জেলে ছিল। তখন বলতেছে খোকন আমাকে তুমি পারবা না সেভ করতে, তারা আমি শুনেছি তারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে, তার যে ভাবে সাজা দিবে। আমি স্যার দোয়া করেন আমাকে, আমাকে দোয়া করেন, ইনশাল্লাহ আমার যদি 5 ইন্দ্রিয় ঠিক থাকে, আপনি দোয়া করেন আপনাকে সাজা দিতে পারবে না, আমি সেই ব্যবস্থা করবো, আমি করব। আমি একটা মামলা ধরুন, একটা মামলাকে স্টে করানোর জন্য, একটা জামিন নেওয়ার জন্য 5টা আমরা 6টা আমরা কিন্তু করছি, এরকম করছি। দেখ ইনশাল্লাহ উনি তো সেফলি বের হলেন কোনো কনভিকশন ছাড়াই। 6-7 বছর আগে হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন সকালবেলা 11টা-12টার দিকে আমার সঙ্গে করে দেখা, বলি খোকন তুমি এদিকে আস, দেখা খোকন আজকে ফজর নামাজ পড়ার পর
হঠাৎ করে তোমার কথা মনে পড়লো, তোমার জন্য অনেক দোয়া করলাম আল্লাহর কাছে। কেন স্যার? তুমি যে খোকন, যদি তুমি ছেলে না তুমি ছোট ভাই, আমি বুঝি না, আমি কনফিউজড হয়ে যাই। 111 সময় যদি আমার সাজা হয়ে যেত খোকন, তুমি না থাকতে সাজা হতো হয়ে যেত, বেশা নাজুলের সাজা হয়েছে না, তাহলে আমার রাজনীতি ক্যারিয়ার শেষ হয়ে যেত, আমার আনপ্রেড ক্যারিয়ার শেষ হয়ে যেত। তোমার জন্য অনেক দোয়া করলাম। মানে ব্যাপারটা এরকম ভাবে বলা যায় যে মানে স্যার যে হাতিয়ার তৈরি করলেন মাহবুবউদ্দিন খোকন, যেটা তিনি নিজেই স্বীকার করছেন। আপনার 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 ডিভাইসটা আনমিউট করে নিতে হবে। জি, এবং আমার এখন বলতে চোখে পানি চলে আসছে উনি কথা মানে আমি যেভাবে উনি বলার সঙ্গে সঙ্গে আমার চোখে পানি চলে আসছে। মানে এত বড় মানুষ, যাকে আমি শিক্ষক হিসাবে জানি আইন রাজনীতিতে, যাকে আমি শ্রদ্ধা করি আইনপ্রেস শিক্ষক হিসেবে, যাকে আমি পার্লামেন্টও, তাকে আমি পেয়েছি আমার সঙ্গে, দেখেন কত আল্লাহর হুকুম। এবং সেই লোকটা আমাকে এভাবে বলছে, তোমার জন্য অনেক দোয়া করলাম, সদর নামাজ তোমার নাম, তোমার কথা তোমার মনে পড়ে। এবং আমি কিন্তু ব্যারিস্টার মজিদ আহমদ সাহেবের চেম্বার ছেড়েছি ওই সময়। আমাকে তারা খোঁজে, শুধু কি আমাকে শুধু তারা ইয়ে করতে চায়, আমি আমি জানে তারা, আমি ব্যারিস্টার মজিদ আহমদের মামলা আমি করবই, যত ঝুঁকি হোক। বেগম খালেদার মামলা আমি করবই। এবং আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে ওই সময় এইসব কারণে আমাকে অ্যারেস্ট করতে পারে, আমি ফ্যামিলি বলা আছে। হ্যাঁ, আর আমি বলছি কোনো আমার কোনো তারা এমনি যোগাযোগ করছিল, আর্মির লোক টেলিফোন করছে। আমি দেখেন, আমি মাহবুবউদ্দিন খোকনের জীবনে কোনো কারাপশন নেই, আমার জীবনে কোনো ফেভার নেই, আমি 16 আওয়ার্স কাজ করি। হ্যাঁ, আমার যদি কোনো কিছু পান যদি আমার জীবন লাইফে, এসে বলবেন, আমি রাজনীতি ছেড়ে দেবো, আইন ছেড়ে দেবো, আদারওয়াইজ ডোন্ট ডিস্টার্ব মি। দ্যাট ওয়াজ মাই মানে ওয়ার্নিং টু দেম। তারপরে কখন ডিস্টার্ব করে আমার। তো এই তো ওনার এই কথা এখন মনে পড়ে, যেভাবে উনি আমি যদি বললেন। আবার শেষে আসি, আমি একটু মাহবুব ভাই থেকে খুশি আসি। আমি আপনার কাছে একদম শেষে যেটা জানতে চাবো, আগে থেকে প্রশ্নটা করে যাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সত্তাগুলো আলাদা করতে পারা, আসলে রাজনীতি তো সমগ্রটা মিলায়। বই লেখাটাও রাজনীতির অংশ, কিন্তু দলীয় রাজনীতিকে উনি আলাদা করতে পারতেন। কিন্তু এখন আমরা যেটা দেখি, আসলে তথাকথিত রাজনীতিবিদদের একটা মেঠো বক্তৃতা দিলে, একটা মিথ্যা কথা বললে, সেটাকে বলা হয় রাজনৈতিক বক্তৃতা। অর্থাৎ রাজনীতির প্রতি একরকম বীতশ্রদ্ধতা, তরুণরা হয়তোবা ভয় পেয়ে নয়তো ঘৃণা করে যাতে এই জায়গা থেকে দূরে থাকুক। খোকন ভাই, আপনি মানে অন্তত তরুণদের জন্য, যারা আমরা আইনের ছাত্র এবং যারা আইন পেশায় যেতে চান এবং রাজনীতি করতে চান, তাদের জন্য আপনি হয়তোবা দল আলাদা হতে পারে, স্বতন্ত্র হতে পারে, একই দল হতে পারে, কিন্তু আপনি একরকম তাদের জন্য নজির, এবং আপনিও অনুপ্রেরণার উৎস বটে। আপনি আমাদের মাঝে এখন আছেন। তো আপনার মধু স্যারের একটা জানতে চাবো, আপনি ইতিমধ্যে বলেছেন যে শেষের আক্ষেপটা জানতে চাচ্ছিলাম, হয়তোবা সেই বাড়ির ব্যাপারে ওনার একটা আক্ষেপ ছিল। আর মধু স্যারের কাছ থেকে আপনার শিক্ষা এবং আপনার থেকে আপনার পরবর্তী প্রজন্মে আপনি আসলে কোন বার্তাটা পৌঁছাতে চান এবং দিতে চান আইন আইনজীবী হিসেবে তরুণদেরকে এবং রাজনীতিবিদদেরকে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আমি চট করে একটু মাহমুদ ভাইয়ের কাছে যদি যাই, সেটা হচ্ছে যে আপনি বইয়ের ব্যাপারে বলছিলেন সেই সময়, আপনি স্যারের বই প্রসঙ্গে একটু যদি আলোকপাত করেন। উনার বই সম্পর্কে, অন্তত বইয়ের লেখাগুলো আমার কাছে আছে, আমার নিজের থিসিসেও কাজে লেগেছে। এত চমৎকার করে, এত মানে কোন রকম বায়াসনেস ছাড়া। অনেকের হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে ব্যক্তি মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, কিন্তু কেউ যদি সেটাকে মাথায় না রাখে, আমি খুব নিশ্চিত করে বলতে পারি যে বইগুলোতে একরকম নিরপেক্ষ এবং মানে একজন খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশীর একরকম বিশ্লেষণ তারা খুঁজে পাবেন মওদুদ আহমদ স্যারের বইয়ে। আর আপনার কাছে তার বই সম্পর্কে একটু জানতে চাবো। আর হচ্ছে আদালতের বাইরে আসলে ব্যক্তি মওদুদ আহমদ কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিংবা আপনার সাথে তার কোনো মানবীয় স্মৃতি যদি আমাদেরকে একটু বলতেন। জি, ধন্যবাদ। স্যারের বইগুলো নিয়ে যদি আসলে স্যারের যে লেখা, স্যারের মতো লেখকের বই নিয়ে আলোচনা করা আসলে আমার জন্য দুরূহ ব্যাপার, যে এটার বইয়ের মান বা বইয়ের বিষয়ে আলোচনা করাটা। তারপরেও আমার যে উপলব্ধি,
যেটা স্যারের বইগুলো থেকে আমি দেখেছি, সেটা হলো যে স্যার তো একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তো সেই জায়গা থেকে উনি খুব নির্মোহভাবে আহ আপনার রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাটা উনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। উনার বইগুলো যদি আপনি দেখেন, সেখানে আপনি আমাদের একদম শুরু থেকে যদি দেখেন, উনার আহ একদম প্রথমে যদি আমি বলি, বইগুলো আমার কাছে আছে, বাংলাদেশের স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা পিরিয়ডের উপরে যে আপনার স্পেসিফিক আপনার আহ একদম এগুলো আমরা বলবো যে আহ উনার বইগুলোতে দেখবেন যে আপনার হলো যে উনার যতটা উনার মতামত আছে তার চেয়ে বেশি হলো যে এগুলোর কিন্তু রেফারেন্স আছে, কবে কোথায় কিভাবে এবং দিন তারিখ উল্লেখ করে। হ্যাঁ, তো বস্তুনিষ্ঠভাবে উনি আহ এই রাষ্ট্র ব্যবস্থার সমস্যাগুলো, আমাদের উন্নয়নের পথে ডিফিকাল্টিস গুলো, আমাদের গণতন্ত্র যেটা আমরা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পাই নাই, সো গণতন্ত্রের পথে চ্যালেঞ্জ গুলো কি কি সেইগুলো উনি খুব সুন্দরভাবে উনি উনার বইতে লিপিবদ্ধ করে গেছেন। প্রত্যেকটা পিরিয়ড, যেমন স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতা, তারপরে উনি এরা অফ শেখ মুজিব, তারপরে উনি লিখেছেন উনার দক্ষিণ এশিয়া উন্নয়নের সংকট, বাংলাদেশ প্রেক্ষিত, তারপরে উনি যেমন বাংলাদেশের গণতান্ত্রিক সময় যেটা, গণতান্ত্রিক রিজাইম যেটা 1990 থেকে 2006 সাল, সেটার উপর উনি লিখেছেন। তারপরে আপনি দেখেন 1/11 এর সময় যে বাংলাদেশের রাজনীতির জন্য একটা কালো অধ্যায় আমরা মনে করি, তো সেই সময়কার উপরে বস্তুনিষ্ঠ কোনো লেখা আপনি কিন্তু পাবেন না, সেটা একমাত্র মওদুদ আহমেদ এটাকে আপনার পুস্তক আকারে আমাদের জন্য রেখে গেছেন, ইমার্জেন্সি অ্যান্ড আফটার ম্যাথ। তারপরে উনি উনার যখন 1 বছর 8 মাস উনি 1/11 এর সময় কারাবরণ করেছেন, হ্যাঁ, মিথ্যা মামলায়। তো সেই সময় উনি কারাগারে কেমন ছিলেন সেটা উনি লিখে গেছেন। তো তারপরে উনি উনার আহ বলা যায় যে উনার আত্মজীবনীমূলক লেখা যেটা, যে চলমান ইতিহাস, সেখানে উনি উনার সেই ভাষা আন্দোলনে অংশগ্রহণ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে উনার যে অবিচ্ছেদ্যভাবে উনি এটার সাথে যে সম্পৃক্ত ছিলেন, সংশ্লিষ্ট ছিলেন, সেগুলো উনি লিখে গেছেন। তারপরে আহ উনি চেষ্টা করেছেন, এখানে উনার লেখা যদি আপনি পড়েন বা পাঠকরা পড়ে দেখবেন যে উনি যখন লিখেছেন তখন উনি বস্তুনিষ্ঠ ছিলেন। উনার আহ দলীয় পরিচয়, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে লিখেছেন। উনি দলীয় সুবিধা বা কোনো একটা কিছু পাওয়ার জন্য এই সব মানে দলীয় আহ সুবিধা ভোগ উনার লেখার উপরে কখনো, উনার লেখনীতে কখনো প্রভাব ফেলে নাই। হ্যাঁ, তো উনি আহ পুরোপুরি উনার যখন লেখালেখির ক্ষেত্রে উনি শতভাগ আপনার সৎ থাকার চেষ্টা করেছেন, এটা উনি নিজেই বলেছেন যে আমি আমার মেধার সাথে, আমার ইতিহাসের সাথে উনি কোনো প্রতারণা করেন নাই। সো উনি এটা উনি বলে গেছেন। তো সেই জায়গা থেকে দেখেন, আমরা তরুণ প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশের ইতিহাস যদি জানতে চায়, যে আমাদের সেই বাংলাদেশের জন্মের আগ থেকেই আমরা যদি বলি, সেটা হলো যে ভারত পাকিস্তানের বিভক্তির পর থেকে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আপনার 6 দফা বলি, আগরতলা ষড়যন্ত্র মামলা বলি, 70-এর নির্বাচন বলি, মহান মুক্তিযুদ্ধ বলি, মুক্তিযুদ্ধের পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা পুরো সময়টাকে উনি উনার লেখনের মাধ্যমে আমাদের কাছে জীবন্ত করে রেখেছেন। তো এইটা একটা অমূল্য সম্পদ উনি রেখে গেছেন, সেটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো, হয়তো আমরা করতে পারি বা না পারি, ইতিহাস এটা ঠিকই এই উনার লেখনীর মূল্যায়ন করবে। তো এই লেখালেখি নিয়ে উনার একটা আক্ষেপ ছিল কি, উনি বলতেন যে আমার খুব ইচ্ছা যে একটা উপন্যাস লিখি, কিন্তু সমস্যা হলো যে উপন্যাস লেখাটা আমার আসেই না, ভিতর থেকে আসে না। উনি প্রচুর পড়াশোনা করতেন। এটা আমি আপনাকে বলি যে উনি যেটা আমাদের সাথে শেয়ার করতেন, উনি কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে উনি ওই যে পড়তে পড়তে উনি ঘুমোতে যেতেন। পড়তে পড়তে একটা সময় উনি ঘুমিয়ে পড়তেন। তো প্রচুর বিভিন্ন রাইটারের লেখা উনি পড়তেন। তো উনার এই ইচ্ছাটা ছিল যে একটা উপন্যাস লেখা। কিন্তু উনি এই আক্ষেপটা নিয়ে আমার বোধ হয় যে উনি চলে গেছেন, যে উনি উপন্যাস লিখতে পারেন নাই। তো এটা ছাড়া
উনার লেখনী নিয়ে আরো যদি বলি যে লাস্ট আমি 2009 সালের পর থেকে তো যতগুলো উনার বই প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা প্রকাশনা অনুষ্ঠানে খোকন স্যার ছিলেন, আমিও উপস্থিত ছিলাম। তো তখন যারা উনার বই নিয়ে ওই দিন আলোচক বিন্দু যারা থাকতেন, তো তখন তারা বলতেন যে মওদুদ আহমেদকে তো আহ জেলখানায় রাখাই ভালো, কারণ উনি জেলে থাকলে উনার কাছ থেকে আমরা ভালো ভালো বই পাই। কারণ রাজনীতি করে আইন পেশায় পুরোপুরি সময় দিয়ে তারপর লেখালেখি করাটা খুবই কষ্টকর ছিল। আর আরেকটা কথা যদি এটা বলতেই হয় যে উনার লেখালেখির যে বিষয়টা যদি দেখেন, সমসাময়িক কালের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উনি লিখতেন, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে উনি লিখতেন, যেটা খুব দুরূহ ব্যাপার। এটার জন্য প্রচুর শক্তিমত্তা, সাহসের প্রয়োজন। যে যে বিষয়গুলো সমসাময়িক, এবং উনার বইয়ের জন্য, যেটা খোকন স্যার অলরেডি বলেছেন, উনার লেখালেখির জন্য উনার দলে, নিজ দলে সমালোচিত হতেন। তারপরে হলো যে বাট আবার উনার লেখালেখির পরে সবাই উনাকে এই দিক থেকে বাহবা দিতেন যে এইরকম আমাদের ইতিহাসের সংকলন, হ্যাঁ, তো বিভিন্ন একদম রেফারেন্স দিয়ে, এইটা হলো যে সাধারণত আমরা পাই না। তো যে কারণে এগুলো ইতিহাসের অকাট্য দলিল হয়েই থাকবে আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যেই বইগুলো আমরা যদি পড়লে আমরা দেখতে পাবো আমাদের উন্নতির পথে বাধা কোথায়, আমাদের শাসন ব্যবস্থার সমস্যাগুলো কোথায়, তাহলে সেগুলো উত্তরণের পথ কি আমরা যদি চিন্তা করি, সেখান থেকে আমরা অবশ্যই উত্তরণের পথ খুঁজে পাবো। তো এই জন্য আমি বলবো যে স্যারের যে বইগুলো, স্যারের যে লেখা, এগুলো অমূল্য সম্পদ হয়েই ইতিহাসের একটা ধারক ও বাহক হয়েই আমাদের কাছে স্যারের স্মৃতি হয়ে থাকবে। স্যার বেঁচে থাকবেন, স্যারের এই লেখনের মধ্যে, স্যারের এই বইয়ের পাতায় পাতায় যা লিখে গেছেন, এই বইয়ের পাতায় আমরা স্যারকে খুঁজে পাবো। স্যার হারিয়ে যাবেন না, জি, হারিয়ে যাওয়ার জন্য মওদুদ আহমেদ আসেন নাই। জি, তারপরে আদালতের বাইরে আপনি যে বলেছেন যে স্যারের, আপনার যেমন খোকন স্যার বলেছেন, স্যারের খুব হিউমার করতেন, যে সংসদে ভাষণের ব্যাপারে বলতেন। যে আমারও সৌভাগ্য হয়েছিল একবার সংসদ ভবনে বসে উনার বাজেট বক্তৃতা শোনার। হ্যাঁ, তো উনি খুব সুন্দর করে এটা তখন বলেছিলেন, বাজেটটাকে বলেছিলেন, মাননীয় স্পিকার, এই বাজেট সম্পর্কে বলতে হয় যে ইটস এ বিউটিফুল ব্যালুন বাট উইদাউট এনি সাবস্টেন্স। হ্যাঁ, তো খুব সুন্দর করে উনি তো উনার মতো করেই বলতেন, বা উনার মুখ থেকে শুনতে আসলেই খুব শ্রুতিমধুর, এবং হলো যে খুবই সুন্দর লাগতো। তো এছাড়াও বিভিন্ন সময় উনি মানবিক ছিলেন, অসাম্প্রদায়িক ছিলেন। আর দেশপ্রেমের কথা তো না বললেই না, যেটা একদম ভাষা আন্দোলন থেকে শুরু করে তারপরে হলো যে দেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উনার যে অবদান, তো সেইখান থেকে উনার দেশপ্রেমের প্রকাশ পায়। আরেকটা বিষয় আমি বলি যে অনেক সময় স্যারের সাথে আমার দীর্ঘকাল আমি আহ, অনেক সময় ছিলাম। তারপর হলো যে আহ, স- যেটা হয়েছে, বিভিন্ন ওই যে মিথ্যা মামলায় স্যারকে প্রায়শই আপনার জজ কোর্টে হাজিরা দিতে যেতে হতো, এবং হলো যে উনার বিরুদ্ধে চলমান যে সেই 111-এর সময় আহ সম্পদ অর্জনের, অবৈধ সম্পদ অর্জনের সেই ভিত্তিহীন মামলায়, যখন হলো যে উনার বিরুদ্ধে বিচার কার্য চলছিল, সাক্ষী চলছিল, তখন প্রায়শই ওখানে যেতে হতো। যাওয়া আসার পথে গাড়ির মধ্যে স্যার অনেক কিছুই শেয়ার করতেন। তো আমি একদিন যাওয়া আসার পথে, ওখানে আপনি জানেন যে গুলিস্তান থেকে ওই যে পুরন ঢাকার রাস্তায় ঘোড়ার গাড়ি চলে এখন। তা আমি একদিন গাড়িতে বসে বসে বলছি যে ঘোড়ার গাড়িটা বন্ধ করে দেওয়া উচিত, এটা খুবই আহ অমানবিক। এই ঘোড়াগুলোকে আপনার এদের যেইভাবে এদেরকে দিয়ে পরিশ্রম করানো হয়, বা হলো যে মানুষের অর্থ উপার্জনের জন্য, তা এখন তো অনেক গাড়ি বের হয়েছে। স্যার সাথে সাথে বললেন, তোমার ঘোড়ার গাড়ি দেখে তোমার মনে হচ্ছে তোমার মানবিকতা জাগ্রত হচ্ছে, তুমি পাশে যে এই যে একটা ঠেলা গাড়ি দেখছো, র লেবার দিচ্ছে মানুষজন। তো তখন আমার হঠাৎ করে আমার কাছে মনে হলো যে না, এই যে দেখেন যে মানুষের কষ্ট, মানুষের এই আহ, জন্য যে উদার একটা মন মানসিকতা, মানবিকতা উনার সব সময় ছিল। এবং এটা বলার অপেক্ষা রাখে না, এটা দেশের, এখানে দীর্ঘদিন থেকে উনার সাথে থেকে দেখেছি, দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসতেন বিভিন্ন সময়, বিভিন্ন প্রয়োজনে সাহায্য প্রার্থী হয়ে উনার এলাকা থেকে, এখান থেকে। সো বেশিরভাগ সময় কেউ খালি হাতে ফিরে যেতেন না। এবং রাস্তার মোড়ে মোড়ে যখন আপনার সিগন্যালে দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে থাকতো, রাস্তার পাশে যখন যারা ওখানে বই বিক্রি করতো, স্যার কিন্তু তাদের কাছ থেকে বই কিনতেন।
তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে একটা কিছু কর্ম করে সে খাচ্ছে। স্যার তাদের কাছ থেকে বই কিনতেন, ম্যাগাজিন কিনতেন, উনার কাছে থাকলে পরেও কিনতেন। হয়তো জিজ্ঞাসা করতেন এটার দাম কত? চেয়েছে হয়তো ৳১০০, স্যার দিয়ে দিলেন ৳৫০০। তখন বলতেন যে সেই লোকটা কর্ম করে খাচ্ছে। তো এজন্য তাকে কর্মে উৎসাহ প্রদান করা উচিত। কিন্তু ভিক্ষা চাইলে তাদেরকে ভিক্ষা দেওয়া উচিত না। কারণ এটাকে সে পেশা বানিয়ে ফেলবে। তো এইরকম অনেক স্মৃতি স্যারের সাথে আছে। তারপরে স্যারের কাছ থেকে আমরা আদালতের সেই আক্ষেপ, আদালত সম্পর্কে বা আমাদের বর্তমান বিচার ব্যবস্থা সম্পর্কে মাঝে মধ্যে স্যারের কাছ থেকে এই আক্ষেপগুলো আমরা হয়তো শুনেছি। যেটা হলো যে একটা তুলনামূলক আলোচনা স্যার করতেন যে একটা সময় উনারা যে বিচার ব্যবস্থা পেয়েছেন, যে বিচারক দেরকে পেয়েছেন, তো উনি চিফ জাস্টিস ছিলেন। মোর্শেদের একটা কথা সবসময় বলতেন, প্রায়শই বলতেন যে কোনো আইনজীবী যদি আদালতে দাঁড়িয়ে ৫ মিনিট আদালতের সামনে একটা মামলায় সাবমিশন রাখতে পারে, তাহলে সেই মামলায় একটা রুল পাওয়া তার এটা একটা রুল পাওয়ার যোগ্য। কারণ সে এই মামলায় ৫ মিনিট কথা বলতে পেরেছে। তো এইসব কিছু আমাদেরকে অনেক সময় বলতেন যে, "আমরা তো এইরকম বিচার ব্যবস্থা দেখেছি, এইরকম বিচারক পেয়েছি। তোমাদের জন্য যে কি অপেক্ষা করছে আ সেটা আ আল্লাহই ভালো জানেন।" তো এইরকম যে এইটা এক ধরনের বিচার বিভাগ এবং আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে এক ধরনের হতাশা থেকেই হয়তো স্যার এই আ কাজগুলো বলতেন, এই কথাগুলো বলতেন। তো এটা ছাড়াও আ স্যারের খোকন স্যার যেটা বললেন, স্যারের যে বাড়ির মামলা করতে গিয়ে প্রথমত স্যারের মামলায় সর্বশেষ আমাদের প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম স্যার, স্যারের মামলার প্রধান আইনজীবী ছিলেন। তো আমরা যখন মাহমুদুল ইসলাম স্যারের কাছে মামলাটা নিয়ে যাই, ব্রিফটা নিয়ে যাই, উনি ১ম মামলাটা গ্রহণ করতে চাইলেন না। কারণ উনারও ধারণা ছিল যে হয়তো স্যারের ওই সময় জিয়াউর রহমানের সময় ক্ষমতায় থাকাকালীন সময়ে স্যার হয়তো এটা বিভিন্নভাবে আ উনার প্রভাব খাটিয়ে বাড়িটা উনি আ নিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখাতে সমর্থ হলাম যে জিয়াউর রহমানের সরকার থেকে পদত্যাগ করার অনেক পরে সরকার এই বাড়িটা অস্ট্রেলিয়ার মহিলার নামে রেজিস্ট্রি করে দেয় একটা লিজ দলিল করে। তো তখন স্যার রাজি হলেন, সম্মত হলেন এই মামলাটা করার ব্যাপারে এবং শেষ পর্যন্ত উনি মামলাটা শেষ করে যেতে পারেন নাই। স্যার দুঃখজনকভাবে স্যার মৃত্যুবরণ করলেন মামলাটা অসমাপ্ত রেখে। তো এই মামলার কাজ করতে গিয়ে আমি মাহমুদুল ইসলাম স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। রোকনউদ্দিন স্যারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী স্যারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং সর্বশেষ যেদিন স্যারকে বাড়ি থেকে রোজার মধ্যে আমার মনে আছে এখনো বাড়ি থেকে উচ্ছেদ করে। তো আমি সেই খবর পেয়ে আমি স্যারের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আ মগবাজার পর্যন্ত যাওয়ার পর স্যার আমাকে ফোন দিলেন, বললেন যে, "কি তুমি কোথায়?" আমি বললাম যে, "স্যার আমি তো আসতেছি।" তো বলল, "তুমি এখানে এসে কি করবা?" তখন খোকন স্যারের কথা বলল যে, "তুমি ওর সাথে কথা বলো, দেখো একটা মামলা করা যায় কিনা।" পরবর্তীতে খোকন স্যারের সাথে কথা বলে আমরা সন্ধ্যায় স্যারের ওখানে গেলাম। আমরা গিয়ে স্যারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওখান থেকে এসে এজি মোহাম্মদ আলী স্যারের চেম্বারে আমরা সবাই, খোকন স্যার ছিলেন, আরো সিনিয়র লয়াররা ছিলেন। ওখানে পরামর্শ করে ঐদিন রাতে আমি খোকন স্যারের চেম্বারে বসে স্যারের এই বাড়ির আ উচ্ছেদের বিরুদ্ধে আমরা এই মামলা তৈরি করলাম। তৈরি করে পরদিন সকালবেলা আমরা মামলা ফাইল করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ওই মামলায় কোনো আদেশ পাইনি। ৩টা কোর্ট আপনার হলো যে এই মামলায় কোন ধরনের আদেশ দিতে অপারগতা প্রকাশ করে। তো শেষ পর্যন্ত আমরা মামলাটা আর এখানে না করে আপনার আ দেওয়ানি আদালতে আমরা মামলা করেছি, যেটা এখনো হয়তো আছে মামলাটা। তো এটা এক কথায় যে এটা স্যার ঠিকই বলেছেন। এখানে আরেকটা কথা আমরা হয়তো এখানে একটু খোকন স্যার তো বলেছেনই, আরেকটু আমি এটার সাথে এড করতে পারি আমার একটু যে তাড়াতাড়ি রিলিজ করতে হবে, আমার একটু তাড়াতাড়ি রিলিজ করতে হবে কিন্তু। স্যার আচ্ছা, তো আমি হ্যাঁ, মাসুদ ভাই, আমরা তাহলে পরবর্তীতে খোকন স্যার শুনবো। শেষ করুন। জি, তবে জি। আমরা আক্ষেপের ব্যাপারটা দেখেছি যে আমরাও দেখেছি যে কিভাবে রাস্তার মধ্যে সন্ধ্যার পরে রমজান মাসে এবং নোয়াখালীতে তিনি বলছেন যে আমি সাবেক প্রধানমন্ত্রী ছিলাম, ফোনের মধ্যে তাকে এই যে অতি উৎসাহী আমলা, এরাই আর কি রাষ্ট্রের জন্য, যে কোনো সরকারের জন্য, জনপ্রতিনিধিদের জন্য এরা অত্যন্ত ভয়ঙ্কর হিসেবেই প্রতীয়মান হয়। অন্তত আমাদের আলোচনাতে বিভিন্ন সময় সেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান স্যার থেকে শুরু করে প্রত্যেকেই, এবং যারা স্বাধীনচেতা আইনজীবী তারা এই ব্যাপারটা বলে গেছেন। আমি যদি খোকন ভাইয়ের কাছে একদম শেষে যে প্রশ্নটা রেখেছিলাম, যে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে মধু স্যার যা দিলেন এবং আপনি আপনি যা দিতে চান আসলে আমাদেরকে আমি শেষে। ও কথা বলার আগে আমি জাস্ট বলতে চাই, ভেরি ইন্টারেস্টিংলি, এটা আমার সৌভাগ্য হয়েছিল। আমি আসলে ব্যারিস্টার মওদুদ আহমেদ
এরশাদ সরকারের পক্ষে গভর্নমেন্ট জয়েন করুক, এটা আমি চাইনি। এবং বাই দ্যাট টাইমে আমার এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে পছন্দ করতেন, এবং আমি সে সময় অ্যাকচুয়ালি আমি পক্ষে ছিলাম না, এবং সবসময় ওনাকে বুঝছিলাম স্যার এরকম বাজার খুব পত্র পত্রিকা আসতো, বলে আমি যাবো না। পরে সকালবেলায় মন্দির ক্যান্টিনে শুনলাম যে উনি শপথ নিচ্ছেন, তখন আমার তো তা আমার সঙ্গে ফ্রেন্ড ছিল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ছিল রফিকুল ইসলাম টাঙ্গাইলের, আরো 2-3 জন ছিল, আলমগীর কবির ছিল চিটাগাংয়ের, পরে নোমান সাহেবের এপিএস ছিল, আব্দুল্লাহ নোমান সাহেবের ভাইস প্রেসিডেন্ট ছিল। আমরা ওনার ইয়েতে গেলাম, আমরা ইয়েতে ওনার গুলশানের বাসায় গেলাম, একটা বেবি ট্যাক্সি নিয়ে, এখন তো বেবি ট্যাক্সি ছিল, বলে দেন উনি মদিল চেম্বার আছে, মদিল চেম্বারে গেলাম, দেখলাম উনি রেডি হচ্ছে। রেডি হওয়ার পর ইয়েতে আনোয়ার মঞ্জুর সাহেব সে সময় মন্ত্রী হয়ে গেছেন, এরশাদ সাহেব জয়েন করছেন। তো এর মধ্যে অনেক লোকজন আছে, উনি শপথ নিতে যাবেন একটার সময় মন্ত্রী, একটা না 100-টা মন্ত্রী বঙ্গবন্ধু শপথ নিতে। আমি আমার সঙ্গে আমি দেখে বললো যে খোকন কালকে বলেছিলাম আমি যাবো না, রিয়েলটি আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি গভর্নমেন্ট জয়েন করবো, তোমার রিয়েকশন কি? হ্যাঁ স্যার, 2টা রিয়েকশন আছে আমার। সব লোকজনের সামনে আনোয়ার মঞ্জুর সাহেব যা শপথ নিয়ে যাচ্ছে কিরকম, আপনাকে আমি পছন্দ করি নেতা হিসেবে, আপনি মন্ত্রী হচ্ছেন, খুশি সুখবর, ভালো লাগছে। আর আরেকটা রিয়েকশন, আমি বললাম আরেকটা রিয়েকশন, আপনাকে আমি ডেমোক্রেটিক নেতা হিসেবে মনে করতাম, আপনি বিশাল নেতা হবেন, জনগণের নেতা হবেন, আপনি একটা সামরিক জান্তার সঙ্গে আপনি যাচ্ছেন, এটা খুব কষ্ট লাগতেছে আমার। তখন উনি উঠে ওনার রুম থেকে উঠে এসে আমাকে বুঝালেন এই কারণে যাচ্ছি। তারপর আমাকে এরশাদ সাহেব বলেছে যে যোগাযোগ বা শিল্প মন্ত্রণালয় একটা দিবে। কারণটা কি ছিল আসলে? হ্যাঁ, ওনার খুব ছিল, আমি যদি বই আমি ওনার উপর লিখবো বই, আমি আচ্ছা। দুইটা ঘটনার সময় ছিলাম। পরবর্তী আমি সেখান থেকে তো আমি তো মন খারাপ পাক, ওনাকে আমি খুব মানে কাজ না মানতাম। তারপর উনি চলে যাচ্ছেন এখানে, পরে আমি বেগম খালেদার বাসায় গেলাম, ক্যান্টনের বাসায়। হ্যাঁ, যাওয়ার পরে উনি আমার বললাম যে, তখন উনি বললেন যে ব্যবসা মহিলা বলতেছেন যে যোগাযোগ শিল্প মন্ত্রণালয় দিবে। বেগম খালেদা বললেন যে সেটা আমি জানি 84 কি 85 যেরকম কিছু হবে আর কি। 84। হ্যাঁ, বলে যে মধুর সাহেব তো কখন মন্ত্রী হচ্ছে, সে তো যোগাযোগ মন্ত্রণালয় পাবে। উনি বলছেন যিনি হবেন ইনি বলছেন যোগাযোগ বা শিল্প দিবে। বেগম খালেদা বলতেছেন উনি যোগাযোগ মন্ত্রণালয় পাবে। তারপর অনেক কথা বললো, সেটা আর বলতে চাচ্ছি না। আবার পরবর্তীতে আবার যে সময় এটা জন্য একটা দিক, আবার যে 96 সালে বোধহয় উনি যে সময় 96 হঠাৎ করে আমি আমার রুমে বসে ওনার চেম্বারে ইন্টারকমে ডাকলো, আচ্ছা খোকন বলো তুমি, আমি হেরে গেলাম, আর তুমি কি করো? আমি কাজ করছি স্যার, আমার রুমে আসো তো। গেলাম, খোকন আমি হেরে গেলাম কেন বলো তো? এত ডেভেলপমেন্ট ওয়ার্ক করলাম কোম্পানি করতে, উনি 900 ভোটে হেরে গেলেন মোবাইল কাদের সাথে, 900 না কত ভোটে, লেস দেন 1000 ভোট। এত ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছি, গ্রামের রাস্তাগুলো রোডস হাইওয়েজ করেছি, পোস্ট অফিস যে মন্ত্রে যে সময় ছিলাম এত কোটি কোটি টাকা 1700 কোটি টাকা কাজ করালাম, তো কত মানুষের চাকরি দিলাম, হাজার হাজার মানুষের, আমি হেরে গেলাম কেন? আমি বললাম বোধহয় স্যার, বোধহয় কান্ট্রি ইজ হেডিং টুয়ার্ডস টু পার্টি সিস্টেম, আওয়ামী লীগ এবং বিএনপি এরকম। তুমি বলছো জাতীয় পার্টির কোনো ফিউচার নাই? আমার কাছে প্রাথমিক মনে হচ্ছে না এই নির্বাচনে এইভাবে আসছে, হয়তো আগামী নির্বাচন আরো ছোট হয়ে যাবে, তাই বলতেছো। আবার 2-3 দিন পরে আবার আবার আমি আমার রুমে বসা, উনি ইন্টারকমে ডাকলেন, খোকন আসো তো। আমি অনেক চিন্তা করলাম তোমার কথাটা, আমার কাছে তাই তো মনে হচ্ছে। তারপর অনেক কথা আছে, এত সময় নাই আর বলার। পরে আবার 7-8 দিন পরে বললো যে 7 দিন বা 15 দিন পরে 15-20 দিন পরে বললো, খোকন আচ্ছা আমি যদি বিএনপি জয়েন করি মানুষ কি বলবে, কি সমালোচনা করবে, সেটা বলতে চাচ্ছি, এখন বলতে যাচ্ছি না। তারা বললো যে আমি তো এখন সরকারে যাচ্ছি না, লোভে যাচ্ছি না, আমি তো এই 5 বছর 4-5 বছর বিএনপি ক্ষমতা আসবে কিনা জানি না, সেই সময় 2001 সালে, মানে 1 সালে না, 5 বছর আমি অনেক অত্যাচার নির্যাতন শিকার হতে হবে, অনেক দায়িত্ব নিতে হবে, আমি তো বিরোধী দলে যাচ্ছি। মানে দুইটা ঘটনা, দুইটার সময় আমি কিন্তু উপস্থিত ছিলাম। ইন্টারেস্টিংলি যদি আমি লিখবো না, লেখার চিন্তা আছে আমার, নোট টোট করা আছে আমার, সময় বিভিন্ন সময় ওনার এইসব সব ঘটনা আমি লিখবো হয়তো। ভেরি ইন্টারেস্টিং, মানে ভেরি ইন্টারেস্টিং। আর আমি যেটা বলতে চাচ্ছি আপনার নতুন প্রজন্মের সম্বন্ধে, আমি একটা বাংলাদেশ অন্যতম বড়
সবচেয়ে বড় বৃহৎ রাজনৈতিক দল বিএনপির যুগ্ম মহাসচিব আমি। আমার কথা বলার সীমাবদ্ধতা আছে, অনেক দলীয় সীমাবদ্ধতা আছে, নিশ্চয়ই স্বাভাবিক কারণে এটা পার্টি করলে পার্টি ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। তারপরে বললো যে এটা রাষ্ট্রীয় হয়ে চলতে পারে। We don't have the economic system. আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অর্থনীতি হলো মেইন সিস্টেম। আমাদের কনস্টিটিউশন সংবিধানে বলা আছে সমাজতন্ত্রের কথা বলা আছে। আমরা কিন্তু সমাজতন্ত্রী বলে কোনো সমাজতন্ত্র দূরের কথা, ওয়েলফেয়ারেবল কান্ট্রি, কল্যাণমূলক কান্ট্রিও না এটা, ইসলামিক কান্ট্রিও না। হোয়াট ইজ আওয়ার ইকোনমিক সিস্টেম? উই ডোন্ট হ্যাভ এন ইকোনমিক সিস্টেম। জেনারেল রাশিদ সাহেব অর্থমন্ত্রী ছিলেন জনাব আবুল বাল মুহিত সাহেব, উনি আবার আওয়ামী লীগ অর্থমন্ত্রী, দীর্ঘদিন আওয়ামী লীগ অর্থমন্ত্রী, অর্থাৎ পলিসি একটাই। এবং আমার কাছে মনে হয় যে আমাদের দল ইকোনমিক পলিসি কোনো পরিবর্তন নেই। একটা ইকোনমিক পলিসি যদি একরকম হয় তার কোনো ডিফারেন্স হলো না। সো আর ধরেন ট্র্যাডিশনাল পলিটিক্স বন্ধ করতে হবে বাংলাদেশের। আমার যদি রাজনীতি করি, রাজনীতি আমার কাছে মনে হয়েছে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতিবিদ 80% রাজনীতিবিদ প্রত্যক্ষ পরোক্ষ দুর্নীতির সঙ্গে জড়িত বা দুর্নীতি করতে চায়। অনেক কিছু করে না বা দুর্নীতি করতে চায়। এটা দেশে যদি 80%, 70-80% রাজনীতি নেতা যে যত সমালোচনা করেন না কেন, রাজনীতিবিদরা কিন্তু দেশ পরিচালনা করবে। তাদের মধ্যে সততা থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে। আমি এদের ট্রাস্টি হিসাবে রাজনীতি, সে ক্ষমতা থাকুক বিরোধী থাকুক, দেশের ট্রাস্টি হিসাবে আমি কাজ করছি। আমার তো কেউ আমাকে জোর করছে না কেউ রাজনীতি করতে। রাজনীতি করে স্যাক্রিফাইস করার জন্য। যেমন মসজিদে আমি টাকা দিই বা মন্দিরে টাকা দিই, আমি কি আশা করি সেখান থেকে ইমাম সাহেব বা আপনার মন্দিরের ওখান থেকে হ্যাঁ পুরোহিত আমাকে খাওয়াবে, কফি খাওয়াবে, চা খাওয়াবে? নো, স্যাক্রিফাইস। আমি রাজনীতি যারা করতে চান তারা বলতে হবে ঠিক আছে আমি সময় দেবো, স্যাক্রিফাইস, আমার অর্থ খরচ করবো, স্যাক্রিফাইস। এই যদি মানুষকে না হয় রাজনীতিবিদদের, এই বাংলাদেশের এই রাজনীতিতে কোনো মৌলিক কোনো পরিবর্তন হবে না। শুধু এটা এখন আসছে আমাদের অর্থনৈতিক সিস্টেমটা হলো লুটপাটতন্ত্র। একটা অর্থনীতি আপনার আমলাদের দায় মুক্তিটাও কি এটার জন্য একটু দায়ী? মানে আপনি ধরেন আমি একটা ড্রাইভার সরকারি অফিসে পিওনের বেতন হলো 30,000 টাকা, 35,000 টাকা। আমি একটা ড্রাইভারের বেতন 30,000, 35,000 টাকা। আমি তাদের এটা বিরোধিতা করছি না, পাক তারা। রাষ্ট্রের দায়িত্ব শুধু সরকারি কর্মচারীরা দেখা না, রাষ্ট্রের দায়িত্ব কিন্তু সকল নাগরিককে দেখা। আজকে একটা ছেলে MBA পাস করার পর সে 10,000 টাকা বেতনে চাকরি পায় না, খুঁজে 10,000 টাকা বেতনে চাকরি পায় না, 15,000 বেতনে চাকরি পায় না। এটা আনফরচুনেট না? পাস করার পর বা অনার্স পাস করার পর ইনিশিয়ালি 10-15,000 চাকরি পায় না। এটা কি সম্ভব? রাষ্ট্র শুধু সরকারি কর্মচারী দেখার জন্য? অর্থাৎ আমি বলি যে প্রধানমন্ত্রী থেকে সরকারি অফিস পিয়ন পর্যন্ত তারা রাজকর্মচারী। রাষ্ট্রটা মনে হয়, বাংলাদেশটা মনে হয় রাজকর্মচারীদের জন্য, নট ফর দ্য আদার পিপলস। এটা আমাদের পলিটিক্যাল সিস্টেমে আমরা কিন্তু কোনো অল্টারনেট কোনো কিছু দিতে পারিনি। আমি সকল রাজনৈতিক দলের ব্যর্থতা। রাষ্ট্র সমগ্র জনগণের, শুধু রাজকর্মচারী বলতেছে যে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু যেটা বললেন জনগণের সমগ্র কর্ম হলো রাজকর্মচারীর জন্য মনে হয় আমরা সব কাজ করছি। এটা হইতে পারে না। এন্ড উই হ্যাভ টু হ্যাভ ইকোনমিক সিস্টেম। আমাদের ধরেন আজকে আমাদের শিল্পায়ন নাই, আমাদের ধরেন শিল্প সংরক্ষণ নীতিমালায় চলে যেতে হবে আমাদের। ঠিক আছে, যেগুলো আমরা দেশে প্রোডাকশনে যেতে পারি। এবং আমাদের দুইটা বড় দেশ আছে বাংলাদেশের পাশে, একটা হলো চায়না আর একটা হলো ভারত। তারা ধরেন একটা প্রোডাক্ট তৈরি করে যেখানে 100-150 কোটি মানুষ এর জন্য, এটা মার্কেটিং এর জন্য করে। বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য ওই প্রোডাক্ট হয়তো এক্সপেন্সিভ হবে। ঠিক আছে, তো এই জন্য আপনার যে বাংলাদেশে যত শিল্প হবে সব শিল্প মার খেয়ে যাচ্ছে, শিল্পায়ন হচ্ছে না। এবং দেশীয় ইনভেস্টমেন্ট নাই, লোকাল ইনভেস্টমেন্ট নাই। মূলত সমগ্র ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ীরা আজকে ট্রেডিং এ চলে যাচ্ছে। ট্রেডিং এ গেলে তার মানুষের ধরেন আমার যে এত কোটি প্রতি বছর লক্ষ আপনি ধরেন 20-30 লাখ 40 লাখ বা 50 লাখ উচ্চশিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত মানুষ সময় বাজার আসছে। ওদের আমি অ্যাকুমুলেট করতে পারছি না। সরকারের খাতে 4-5,000-7,000 লোকের চাকরি, 10,000 লোকের চাকরি হচ্ছে, আর বাকি লক্ষ লোকের কোথায় জায়গা কোথায় হবে? এবং এটা ধরেন এনআরকে হবে। আজকে ধরেন এরা কেউ সেফ না নেশনের। আপনি ধরেন আপনি অর্থনৈতিক মালিক হলেন, আপনি লাভ হবেন, আপনি ইউ আর নট সেফ, বিকজ আপনি একটা শিক্ষিত বেকারকে রাখছেন।
কত 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 শিক্ষিত বেকার রাখবেন আপনি? তারা আস্তে আস্তে তারা কিছু কিছু লোক ক্রাইমে জড়ায় পড়বে, জড়ায় পড়ছে, যেটা পুলিশের অত শিক্ষা নাই আমাদের দেশে, এভারেজ পুলিশের যারা তারা ট্যাকেল করতে পারবে না। এবং আপনার অস্থিরতা আসবে, আইন শৃঙ্খলা অবনতি হবে, এবং এই জন্য আরো অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। তো এই সিস্টেম আমাদের, উই হ্যাভ টু হ্যাভ এ নিউ পলিটিক্যাল অর্ডার, উই হ্যাভ টু হ্যাভ নিউ ইকোনমিক সিস্টেম। আদারওয়াইজ এই পলিটিক্যাল থিঙ্কিং or strategy, economic strategy not sustainable in the country. তাই নতুন প্রজন্ম আমরা হয়তো 2-4 বছর পরে হয়তো দেখবেন যে মেরুকরণ স্টার্ট হয়েছে। আমি মনে করি 2-3 বছরের মধ্যে হয়তো এভাবে নতুন মেরুকরণ শুরু হয়েছে, রিগার্ডলেস অফ পলিটিক্যাল বিলিফ। আমি মনে করি এটা, এবং আমি হোপফুল, বিকজ বাংলাদেশিরা ধরেন আজকে সারা পৃথিবীতে চলে যাচ্ছে, ভালো 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 আপনার উদাহরণ সৃষ্টি করছে তাদের প্রতিভা দিয়ে, কিন্তু আমাদের দেশে থাকতে পারছে না তারা, বিকজ আমরা কোনো ফ্যাসিলিটিস ব্যবস্থা করতে পারছি না। আমরা শুধু আছি, রাষ্ট্র শুধু আছে রাজ কর্মচারীদেরকে নিয়ে, হতে পারে না। রাষ্ট্র প্রত্যেকটা নাগরিক করতে হবে। যদি আপনি সরকারি খাতে যে বেতন বাড়ান, যদি বেসরকারি ক্ষেত্রে মানুষের জন্য আয় বাড়ে, সেই ব্যবস্থা করতে হবে। আর নতুবা আপনার ধরেন আপনার আপনার এই যে ক্রাইম হচ্ছে, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? করতে পারছেন না কেন? বিকজ আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, আপনি তো চাকরি দিতে পারছেন না তাদেরকে, তো আপনার ন্যূনতম থাকার খাওয়ার জায়গা দিতে পারছেন না আপনি। রাষ্ট্রের দায়িত্ব সেটা করে নেওয়া। আপনি কেউ একটা 1000 কোটি টাকার মালিক, তারপরে ধরেন যে এটা হয় সারা পৃথিবীতে সমাপন না। একটা লোক ধরেন 15-20 বছর আগে দেখা যাচ্ছে সে সিএনজি করে চলতো বা বেবি ট্যাক্সি করে চলতো, আজকে সে 500 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। হ্যাঁ, এটা বাংলাদেশ সমাপন। এই সমগ্র সম্পদ গুলো পুঞ্জিবিতে যাচ্ছে কিছু লোকের কাছে, আর সমগ্র মানুষ গরিব, হ্যান্ড টু মাউথ চলতেছে আর কি, চলতেছে। দিস ইজ নট, দিস সিস্টেম শুড বি চেঞ্জ, একদম রেডিক্যাল চেঞ্জ করতে হবে, আমি মনে করি এটা। এবং এটা আরবি আমি আশাবাদী, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে হয়তো পরিবর্তন নামে আরবো আশা করছি। জি জি, আমি 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 যদি একদম শেষে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুইজন অতিথি, দুই প্রজন্মের, এম মাহমুদ্দিন খোকন, তিনি পার্লামেন্টে ছিলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি এর আগেও আমি তাকে প্রোগ্রামে বলতে শুনেছি। আমি যদি একদম সারাংশ করে নিয়ে আসি, আজকে মধু স্যার নিয়ে প্রোগ্রাম ছিল, কিন্তু তিনি যেটা ট্রাস্টিশিপের কথা বলছেন, এটাই আসলে উপলব্ধি করতে হবে যে রাজনীতিতে কাউকে জোর করে আনা হয় না, স্বেচ্ছাসেবা। তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তাকে আমি এর আগেও বলতে শুনেছি যে 1 কাপ চাও সেখান থেকে তারা খাননি। এটা আসলে এথিক্স এর ব্যাপার, এটাকে সবসময় নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ আমি কামাল স্যারের যখন অন্তত ইন্টারভিউ নিয়েছি, তার ক্যারিয়ার অনেক 60 বছরের, কিন্তু তিনি বলছেন যে আইন প্রয়োগ করতে হলে যিনি আইন প্রয়োগ করবেন তার উপর ভরসা করা ছাড়া আর উপায় থাকে না একটা সার্টেন স্টেজে গিয়ে। কাজে এটা রাজতন্ত্র না, এটা ব্রিটিশ ঔপনিবেশ না, এটা পাকিস্তানি সামরিক আমলাতন্ত্রের মধ্যে আমরা নেই। আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু কতটা আমরা রাজতন্ত্র থেকে বের হতে পারছি? বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের যে সমস্ত রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, অতি যারা দলের চেয়েও বেশি দলবাজ, সেই সমস্ত আমলাদের দ্বারা সেই সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে। সেখান থেকে তরুণ প্রজন্মই ইনশাল্লাহ কোনো একদিন বেরিয়ে নিয়ে আসবে। এবং খোকন ভাইয়ের জন্য শুভকামনা। তিনি বলেছেন যে মধু স্যারের নানান দিক নিয়ে, মধু স্যার আসলে এমন একটা চরিত্রের নাম, দল পরিবর্তন থেকে শুরু করে তার মেধা থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। আমরা বোধ করি যে খোকন ভাইয়ের বইটা মধু স্যার সম্পর্কে জানার ক্ষেত্রে, অন্তত ব্যক্তি মধুকে নতুন করে জানার ক্ষেত্রে হয়তোবা ইনশাল্লাহ ভূমিকা রাখবে। এবং আব্দুল্লাহ মাহমুদ, উনিও মধুদ আহমদের জুনিয়র হিসেবে এই জায়গাগুলো ভ্যাকিউম তৈরি হচ্ছে। আমাদের অনেক সিনিয়র মৃত্যুবরণ করছেন, ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন। তো আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আইন ব্যবস্থার ইনশাল্লাহ ইতিবাচক পরিবর্তন হবে। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ আপনি আয়োজন করার জন্য। আমার অত্যন্ত প্রিয় লোক, প্রিয় নেতা, আমার প্রিয় শিক্ষক, আইন পেশায় পার্লামেন্টের শিক্ষক ব্যারিস্টার মধু আহমদের উপরে আলোচনা করার সুযোগ করার জন্য, দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে আপনাদেরকে আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটা কথা বলে যে আমি শেষ করতে চাই, সেটা হলো যে স্যারের সাথে আমার সর্বশেষ স্মৃতি, যেটা হলো যে স্যার হসপিটালে থাকাকালীন যে আমি একদিন দেখা করলাম সিঙ্গাপুর যাওয়ার আগে। তো তখন হলো যে উনি খাচ্ছিলেন, ওই সময় অনেকক্ষণ আমি পাশে বসে থাকলাম, এবং সর্বশেষ চলে আসার সময় তখন স্যার একটু কথা বলতে পারছিলেন।
তো পরে আমি চলে আসার সময় স্যারকে তখন খাওয়াচ্ছিলেন যে ইব্রাহিম। তো সে বলল যে, "স্যার মাসুদ ভাইয়া চলে যাচ্ছে, কিছু বলবেন?" তো স্যার তখন শুধু আমাকে বলে নাই, আস্তে করে বললেন যে, "তোমরা ভালো থেকো।" তো আমার কাছে এখনো স্যারের সেই সর্বশেষ সেই স্মৃতিটাই আমার চোখে ভাসে। তো আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন। আর স্যারের যে স্বপ্ন, স্যারের যে লেখনীর মাধ্যমে স্যার যে যা রেখে গেছেন বা আমাদেরকে স্যার যেটা দিয়ে গেছেন, সেগুলো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমরা আমাদের সবার প্রিয় দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ আপনাকে। জি, জি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। সেটাই বলছি যে মধুর স্যারকে আ বা আবারও ওই কথা বলতে হয়, আমি ১ মিনিটে শেষ করছি। সেটা হচ্ছে যে তাকে মানে জামানত বাজেয়াপ্ত করার মতো অবস্থা নোয়াখালীতে যেকোনো সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষই সেই ব্যাপারটা জানেন যে কারা এই অপকর্মের সাথে সম্পৃক্ত, এটা বলতে হয়। এবং অনেকে বলেন যে সুষ্ঠু ভোট হইলে আমাদের খোকন ভাই তার আসন থেকে, তার নিজস্ব আসন থেকে বিপুল ভোটে ব্যক্তি হিসেবেই বিজয়ী হবেন। তো আমরা আশা করি বাংলাদেশ ওটা ইনশাআল্লাহ। ওটা ওটা গণতন্ত্র দিয়ে আর কি, ওটা সেইদিন ডেমোক্রেসি দিয়ে আর কি, আর কিছু নয়। জি, সেইদিন যারা এই সেইদিন আমি উপস্থিত থেকে ডেমোক্রেসির সঙ্গে স্যারের এই ইয়ার্কি যে করে রেজাল্টটা এবং নিয়েছি, যারা ভোটের সংবিধানকে রেজাল্টটা। চপেটাঘাত করে, তাদের বিচারও ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে এবং দেশ। এর ন্যাচারাল, কিছু করার লাগবে না, অবশ্যই। আমাদের চাইলে হবে, না চাইলে হবে। জি, ধন্যবাদ। জি, ভালো ধন্যবাদ। থাকবেন।